হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের সৌদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর। আজকে এসে গেছি তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা সকলেই জানো যে লেটস ইমপ্রুভ 9 and 10 চ্যানেলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রতিটি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি। এখন এই ক্লাসেস এর মাধ্যমে তোমাদের পড়াগুলো খুব সহজভাবে তোমরা বুঝে নিতে পারো। তো আজকেও আমি নিয়ে এসেছি জিওগ্রাফির একটা নতুন ক্লাস নিয়ে। এর আগে আমরা জিওগ্রাফি ক্লাস 9 এর অবশ্যই অধ্যায় 2 কমপ্লিট করেছি দুটো পার্টে, পার্ট 1 পার্ট 2 তে আমরা সম্পূর্ণ বিষয়টাকে ভালো করে উপস্থাপন করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব ভূগোলের অধ্যায় 3। এই অধ্যায় 3 এ বিশাল কোনো বড় কিছু নেই, সামান্য কয়েকটা বিষয় রয়েছে, বিষয়গুলো ছোট ছোট কনসেপ্টস গুলো ভালো করে বুঝতে হবে। তাই এই সম্পূর্ণ ক্লাসটা একটা ভিডিওর মধ্যেই কভার করা হয়ে গেছে। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ক্লাসটা। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ক্লাস। তো আজকের বিষয়টা আমরা আলোচনা করছি যে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান। আমরা সকলেই জানি কোনো একটা জায়গায় আলোচনা করতে হলে মানে একটা বিষয় বুঝো যে কোনো একটা অবস্থান বা কোনো একটা জায়গার বিষয় বুঝতে হলে সেই জায়গাটার অবস্থানটা বুঝতে হবে, যে কোথায় রয়েছে, এখান থেকে কতটা দূরত্বে রয়েছে, তার উচ্চতা কত, তাই না? সেখানকার ভূপ্রকৃতি কেমন। এখন যদি সেখানকার ভূপ্রকৃতি বুঝতে হয়, সেই জায়গাটা কোথায় রয়েছে সেটা বুঝতে হবে। এখন এই অবস্থানগুলো নির্ণয় করবো কি করে? এখন আমাদের কাছে তো এখন গুগল ম্যাপস রয়েছে, যখন কোনো জায়গায় যেতে হয় বা কতটা দূরত্ব আছে, কোন জায়গায় কি আছে, জাস্ট গুগল ম্যাপটা খুললাম, হয়ে গেল। কিন্তু এই যে গুগল ম্যাপসে যে বিভিন্ন ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো আসছে কি করে আমরা মানে ওরা কি করে কোন জিনিসগুলো দেখছে যার মধ্যে দিয়ে আমাদেরকে এত অ্যাকুরেট ডাটাগুলো দিতে পারছে। তো আজকে সেই বিষয় নিয়েই মানে তার একদম বেসিক বিষয় যে হ্যাঁ এই বিষয়গুলো ধরেই তোমাদের বিভিন্ন জায়গার লোকেশন বা অবস্থানগুলো আমরা বুঝতে পারি সেই বিষয় নিয়ে। চলো তো সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে কি রয়েছে, আজকে এই কমপ্লিট চ্যাপ্টারে জাস্ট দুটো বিষয়ই আছে আলোচনা। প্রথমত হচ্ছে অক্ষাংশ, প্রথমত রয়েছে অক্ষাংশ এবং দ্বিতীয় রয়েছে দ্রাঘিমাংশ। এই দুটো বিষয়ই রয়েছে। তো অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের কনসেপ্টটা যদি কমপ্লিটলি বুঝে যায়, আমাদের এই অধ্যায় সম্পূর্ণ হয়ে যাবে, এমন কোনো বিষয় নেই। এর ভিতরে কয়েকটা বিষয় রয়েছে, যে অক্ষাংশের গুরুত্ব, তার কার্যকারিতা, তার বৈশিষ্ট্য, হ্যাঁ তাছাড়া আরো কয়েকটা ছোট ছোট বিষয়, বাট বেসিক বিষয় এই দুটোই রয়েছে। তো চলো সম্পূর্ণ বিষয়টা করা যাক। সবার আগে যে বিষয়টা বলা হয়েছে যে অক্ষরেখা বলতে কি বুঝো। অক্ষরেখা কিছুই না, সহজ বিষয়, যে একটা কাল্পনিক রেখা। এই যে এখন আমরা যে সকল রেখা, অক্ষাংশ, হাবিজাবি যত কিছু আছে সেগুলো যে আলোচনা করব, এই সবকিছুই কিন্তু কাল্পনিক। হোয়াট? ইমাজিনারি। ইমাজিনারি বা যেটাকে বলা হয় কাল্পনিক। ঠিক আছে? তো ভূপৃষ্ঠকে পূর্ব থেকে পশ্চিমে, কোথায় বললাম? পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব কোথায়? ইস্ট। ইস্ট, ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্ট। ঠিক আছে? ইস্ট টু ওয়েস্ট মানে এদিক থেকে এদিকে। তাহলে ভূপৃষ্ঠকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে থাকা সম অক্ষাংশ যুক্ত, সমান অক্ষাংশ। সমান অক্ষাংশ বলতে কি বোঝায়? অক্ষাংশ বলতে বোঝায় পৃথিবীর কেন্দ্রের সঙ্গে পৃথিবীর কোন স্থানের কৌণিক পরিমাপ। ঠিক আছে? কি বললাম? কৌণিক পরিমাপ। বিষয়টা একবার উপস্থাপন করে নিই, যার ফলে কেন অক্ষাংশ কথাটা বারবার করেই আসবে, সেই জিনিসটা যাতে তোমাদের সমস্যা না হয় সেই জন্য একটু আগেই বলে নিই যে অক্ষাংশ কি। অক্ষাংশ হচ্ছে আমাদের কৌণিক পরিমাপ। কিসের? অক্ষাংশ কি বলেছে? একটা কৌণিক পরিমাপ। কিসের সঙ্গে? পৃথিবী পৃষ্ঠ রয়েছে, পৃথিবী পৃষ্ঠ। তাহলে যেটা বলা যেতে পারে যে এই যে নিরক্ষরেখা, ঠিক আছে, অক্ষরেখা রয়েছে, অক্ষরেখার মধ্যে একটা সবচেয়ে বড় যে অক্ষরেখা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে, ঠিক আছে, অবস্থিত কোন একটা জায়গা, সাপোজ ধরো কোন একটা জায়গা, তার সঙ্গে পৃথিবীর কেন্দ্রের যে কৌণিক পরিমাপ হবে, যে কোণটা তৈরি হবে কৌণিক পরিমাপ, সেটাই হচ্ছে আমরা অক্ষাংশ হিসেবে ডিনোট করি।
ঠিক আছে, কেন কি পৃথিবীর কেন্দ্র বরাবর, পৃথিবীর কেন্দ্র বরাবর এবং নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল মানে নিরক্ষরেখার যে তল, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র বরাবর নিরক্ষীয় তল রয়েছে। তাহলে পৃথিবীর কেন্দ্র রয়েছে এখানে, তার সঙ্গে নিরক্ষীয় তল রয়েছে, কত কোণে, সমকোণে অবস্থান করছে। এখন এই সমকোণের সঙ্গে কোনো অবস্থানের যে কোণটা তৈরি হবে, সেটা উত্তরে হোক বা সেটা দক্ষিণেই হোক না কেন, তাহলে যে কোণটা কৌণিক পরিমাপটা তৈরি হবে সেটাই হচ্ছে অক্ষাংশ। কি বললাম, পৃথিবীর কেন্দ্রর সঙ্গে ভূপৃষ্ঠের উত্তরে মানে গোলার্ধের উত্তর গোলার্ধ বলো বা দক্ষিণ গোলার্ধ যে কোনো স্থানের যে কৌণিক পরিমাপটা হবে ভূপৃষ্ঠের মানে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে, তখন সেটা হচ্ছে অক্ষাংশ। এই অক্ষাংশের বিষয়টা আমি এই জন্যই বললাম কারণ বিভিন্ন বারবার এই অক্ষাংশের কথাটা আসবে, যখন এখানে এসে গেছে যে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে বলেছে যে ভূপৃষ্ঠকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে থাকা সম অক্ষাংশ যুক্ত, মানে যে সকল স্থানগুলোর মধ্যে সমান অক্ষাংশ রয়েছে, সমান অক্ষাংশ যুক্ত কাল্পনিক পূর্ণবৃত্তাকার রেখাগুলোকে কাল্পনিক, কি বলেছে, কাল্পনিক, এটা কিন্তু মাথায় রাখবেন, ইমাজিনারি লাইন, কাল্পনিক পূর্ণবৃত্তাকার, সম্পূর্ণ গোল, ঠিক আছে, সম্পূর্ণ একটা সার্কেল, সম্পূর্ণ একটা সার্কেল কমপ্লিটলি ভূপৃষ্ঠকে বেষ্টন করে রেখেছে, পূর্ণবৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। ভালো কথা, ভূপৃষ্ঠের উপর একই অক্ষাংশ অবস্থিত, ওই যে অক্ষাংশটা বের করলাম না যে কি করে, পৃথিবীর কেন্দ্রের সঙ্গে পৃথিবীর কোনো একটা স্থানের কৌণিক পরিমাপটা বের করলাম, তাহলে সেটা হচ্ছে সে তার অক্ষাংশ। ওই একই অক্ষাংশ যুক্ত যতগুলো জায়গা রয়েছে সেগুলোকে যদি আমরা একটা ইমাজিনারি লাইন দ্বারা কানেক্ট করি, তাহলে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা। সিম্পল ইজ দ্যাট। তাহলে ভূপৃষ্ঠকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে থাকা সম অক্ষাংশ যুক্ত কাল্পনিক পূর্ণবৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। ভূপৃষ্ঠের উপর একই অক্ষাংশ অবস্থিত স্থানগুলোকে যোগ করে অক্ষরেখা কি করা হয়, আঁকা যায়। ঠিক আছে, এত পর্যন্ত সবাই ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। এবার দেখা যাক যে অক্ষরেখার বৈশিষ্ট্য কি। ফিচার্স ছাড়া তো কোনো জিনিস মানে সম্পূর্ণভাবে উপস্থাপন করা যেতে পারে না। ফিচার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ ডেফিনেশন। অক্ষরেখার বৈশিষ্ট্য কি জিনিস, দুটি মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখা প্রত্যেকটি পূর্ণবৃত্ত এবং পরস্পর সমান্তরাল। দুটো মেরুবিন্দু, মেরুবিন্দু বলতে কি বোঝায়, এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর হচ্ছে বিভিন্ন যে কাল্পনিক রেখা, এখানে জাস্ট পূর্ব থেকে পশ্চিমের যে কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, পূর্ব থেকে পশ্চিমে যে কাল্পনিক রেখা টানা হয়েছে তার কথা বলা হয়েছে, সেইভাবে কমপ্লিট বেষ্টন করে রয়েছে। বলেছে দুটো মেরুবিন্দু বাদ দিয়ে, প্রথমেই বলেছে দুটো মেরুবিন্দু বাদ দিয়ে বাকি সব অক্ষরেখা প্রত্যেকটি পূর্ণবৃত্তাকার। পূর্ণবৃত্তাকার মানে হচ্ছে কমপ্লিট সার্কেল। এবার অবশ্যই কোন একটা বিন্দু তো আর সার্কেল হতে পারে না, তোমরা সবাই জ্যামিতি বুঝো, বিন্দু কোনোদিনও সার্কেল হতে পারবে। তো দুটো মেরুবিন্দু, মেরুবিন্দু বলতে হচ্ছে এখানে একটা নর্থ পোলে এখানে একটা ছোট্ট বিন্দু রয়েছে এই জায়গাটা, আর একদম শেষে রয়েছে একদম সাউথ পোলে রয়েছে ছোট্ট বিন্দু। এই দুটো বিন্দু বাদ দিয়ে বাকি যতগুলো অক্ষরেখা রয়েছে এই সকল অক্ষরেখাগুলো কি পরস্পর সমান্তরাল এবং পূর্ণবৃত্ত, প্রত্যেকটাই কি পূর্ণবৃত্ত, সম্পূর্ণ বৃত্তাকার। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি বলেছে যে অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্ষরেখারও পরিধি কমতে থাকে, যত অক্ষাংশ বাড়বে পরিধি তত কমবে। সিম্পল, একদম বিষয়টা সহজ। তো আমরা একটা জিনিস বুঝলাম কি, যে নর্থ পোলের মানে যাই হোক দুটা মেরুবিন্দু, সেটা উত্তর মেরুবিন্দু হতে পারে দক্ষিণ মেরুবিন্দু হতে পারে, এই দুটো মেরুবিন্দু বাদে বাকি সকল অক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল এবং পূর্ণ বৃত্তাকার। বোঝা গেল। নেক্সট কি বলেছিল, যে এই সম্পূর্ণ বিষয়টা যে অক্ষাংশের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্ষরেখার পরিধি বাড়তে কমতে থাকে। এখন অক্ষাংশ কি জিনিস সেটা তোমাকে বুঝিয়েছি, কোন একটা স্থানের জায়গার অবস্থানই বোঝাচ্ছে অক্ষাংশ। তো অক্ষাংশ যত বাড়বে তত কি পরিধি কমবে, কিসের, অক্ষরেখার। সাপোজ ধরো না, এই যে দেখেন 0 ডিগ্রি মাঝ বরাবর রয়েছে আমাদের ইকুয়েটর, ঠিক আছে, এটা সবচেয়ে বড়, এটার উত্তরে যত উঠতে থাকবে তত কি অক্ষাংশ বাড়তে থাকে, উত্তর বা দক্ষিণে সবার উপরে কি রয়েছে, সবার মাঝ বরাবর রয়েছে 0 ডিগ্রি, তারপরে 1 2 3 4 করে 10 ডিগ্রি, তারপরে আরো 11 12 13 14 15 16 করে 20 ডিগ্রি, এভাবে বাড়তে থাকবে, তাই না, 30 করতে 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 60, এইভাবে বাড়তে থাকবে। এটা নিচের দিকে বললাম মানে সাদার্ন হেমিস্ফিয়ার বলছি, দক্ষিণ মেরুর দিকে বলছি, দক্ষিণ গোলার্ধের কথা বলছি, উত্তর গোলার্ধ সেম ভাবেই হয় 10 ডিগ্রি, 1 2 3 4 করে 10 ডিগ্রি, 20 ডিগ্রি করতে করতে 60 ডিগ্রি। তো একটা জিনিস বুঝবে, যত এর মান বাড়ছে, অক্ষাংশের যত মান বাড়বে তত অক্ষরেখার পরিধি কমতে থাকবে। দেখো
ধীরে ধীরে পরিধি কিন্তু কমছে। 0 ডিগ্রি সবচেয়ে বেশি পরিধি দখল করে রাখছে। 0 ডিগ্রির নিচে কোনো ডিগ্রি হয় না, কোনো মানই হয় না, অক্ষাংশ হয় না। তো 0 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বড় বৃত্ত মানে অক্ষরেখার ক্ষেত্রে। এবং তার যত যত তার অক্ষাংশ বাড়ছে, সেটা উত্তরে বলো বা দক্ষিণে বলো, তত কিন্তু তার পরিধি কমে যাচ্ছে। এবং 15 ডিগ্রি তার থেকে একটু কম হবে, 30 ডিগ্রিতে পরিধি কম থাকবে, 45 ডিগ্রির পরিধি কম, 60 ডিগ্রি থেকে আরো কম, 75 করতে করতে নর্থ বলে গিয়ে একদম বিন্দুতে গিয়ে পরিণত হয়ে যাবে। তো সেটা নর্থের ক্ষেত্রেও তাই, সেটা সাউথের ক্ষেত্রেও তাই। তো সহজভাবে উপস্থাপন করলে কি বলছে, যে একই অক্ষাংশ উভয় মেরুতে মানে অক্ষাংশের মান যদি বৃদ্ধি পায়, তাহলে অক্ষরেখার পরিধি কমতে থাকে। ঠিক আছে, এত পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট কি বলেছে, যে উভয় মেরুতে অক্ষরেখা বিন্দুতে পরিণত হয়। উভয় মেরু শেষমেশ গিয়ে অক্ষরেখা মানে উভয় মেরুতে অক্ষরেখা বিন্দুতে গিয়ে পরিণত হয়, যেটা আমি বলেছি। কারণ কি তার পরিধি তো কমতে যাচ্ছে না, কমে যাচ্ছে বারবার করে। যত মান বাড়ছে, অক্ষাংশের মান যত বাড়ছে, তত কি হচ্ছে, পরিধিটা কমে যাচ্ছে। কমতে 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 শেষমেশ যখন একদম মেরুতে গিয়ে পৌঁছাবে, তখন সেটা বিন্দুতে গিয়ে পরিণত হয়ে যাবে। সিম্পল ইজ দ্যাট, কোনো মাথা ব্যথার বিষয় না। এরপরে কি বলা হয়েছে, যে কোন নির্দিষ্ট অক্ষরেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের অক্ষাংশ সমান হয়। কি বলেছে, কোন নির্দিষ্ট অক্ষরেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের মান সমান হয়। সহজভাবে বুঝবা, অক্ষরেখা তৈরি হচ্ছে কি করে, একই অক্ষাংশ যুক্ত জায়গাগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যদি আমরা আবৃত করি, কাল্পনিক রেখা দ্বারা যদি আমরা মানে যুক্ত করি, তাহলে যেই রেখা পাওয়া যায় সেটাই অক্ষরেখা। তাহলে আমি কি এটা বলতে পারি না, যে এই যে অক্ষরেখার মধ্যে যেই সকল স্থানগুলো আছে, তারগুলোর সবগুলোর অক্ষাংশের মান সমানই হবে। কোন নির্দিষ্ট অক্ষরেখা বা ভবিষ্যৎ প্রতিটি স্থানের অক্ষাংশ সমান। জাস্ট ঘুরিয়ে বলছে। আমি একটা কথা বলেছিলাম, যে অক্ষাংশগুলো, সমান অক্ষাংশ যুক্ত জায়গাগুলোকে বা অবস্থানগুলোকে বা কোনো এক অবস্থানগুলোকে যদি একই রেখা দ্বারা চিহ্নিত করে, মানে একই রেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে অক্ষরেখা। সেটাকে একটু ঘুরিয়ে বলেছে, যে কোনো নির্দিষ্ট অক্ষরেখা, কোনো একটা নির্দিষ্ট অক্ষরেখা ভূপৃষ্ঠের যতগুলো স্থান রয়েছে তার অক্ষাংশের মান সমান। একই জিনিস যাতে একটু ঘুরিয়ে বলেছে, বিষয়টাকে আরেকবার ভালো করে উপস্থাপন করে নিই। দেখো কি বলেছে, এখন তুমি দেখো অক্ষরেখা তো পুরো পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। তো তো একটা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিজ রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে। লেটস সাপোজ ধরো না, এই 30 ডিগ্রিটাকে ধরো, 30 ডিগ্রিটা ম্যাপের মধ্যে না, তাও জাস্ট বলছি যে 30 ডিগ্রিটা তোমার এটা কোন জায়গা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকাও কভার করেছে, এটা তোমার এই জায়গাটাকেও কভার করেছে, এটা প্রশান্ত মহাসাগর না, প্রশান্ত মহাসাগর না, কোনো একটা সাগর, আমি ঠিক মাথায় আসছে না, আটলান্টিক আই গেস। তো এটাওকে কভার করেছে। নেক্সট হচ্ছে তোমার আফ্রিকাকেও কভার করেছে। তো জায়গা কিন্তু, অবস্থান কিন্তু আলাদা আলাদা, কিন্তু এদের অক্ষাংশের মান সেম, 30 ডিগ্রি। তো এই অক্ষরেখার মধ্যে যতগুলো স্থান পড়বে, সেটা আমেরিকার জায়গা হোক, সেটা তোমার এই মহাসাগরের জায়গা হোক, বা আফ্রিকার কোনো জায়গা হোক, অবস্থান জায়গা পাল্টাচ্ছে, বাট যেহেতু এটা একই অক্ষরেখার মধ্যে রয়েছে, সেই জন্য তার অক্ষাংশ সেমই হবে। সিম্পল ইজ দ্যাট। ঠিক আছে, নেক্সট বিষয়টা কি রয়েছে, যে অক্ষরেখার পরিবর্তনের সঙ্গে তাপমাত্রার পার্থক্য হয়। এটা তো আমি আগেই বলেছি, যে এখন যত অক্ষরেখা উপরের দিকে যাবে, তত তাপমাত্রা কমতে থাকবে। এখন এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা বোঝার জন্য তোমাকে মাথায় রাখতে হবে কি, এই জিনিসটা বোঝার জন্য তোমাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় চ্যাপ্টারের কয়েকটা বিষয়। ঠিক আছে, যেগুলো আমরা আগেও পড়াশোনা করেছি। কি বলেছিলাম, যে পৃথিবী পৃষ্ঠ যে রয়েছে না, এই যে পৃথিবী, ছোট করে এই পৃথিবীটা, সূর্য যদি এখানে থাকে, এটা এই কালার আসলো কেন? সূর্য, ঠিক আছে, সাপোজ জাস্ট সাপোজ দিস ইজ দ্য সান। ঠিক আছে, তো আমি একটা জিনিস মনে আছে বলেছিলাম, যে সূর্যরশ্মি পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি তির্যক ভাবে পড়বে, মানে সবচেয়ে বেশি লম্ব হবে, সবচেয়ে বেশি পড়বে, স্বাভাবিকভাবে সেটা অক্ষরেখার উপর পড়বে, সোজা সোজা ডাইরেক্টলি অক্ষরেখার উপর পড়বে, একদম লম্ব ভাবে অক্ষরেখার ভাবে পড়বে। এখন সূর্যরশ্মি যদি নিরক্ষরেখা অঞ্চলে লম্ব ভাবে পড়ে, তাহলে সেখানে তাপমাত্রা কি হবে, স্বাভাবিকভাবেই বেশি হবে। বাট সূর্যরশ্মি যত উপরে যাবে বা নিচের দিকে যাবে, তত তার কি হবে,
তির্যক ভাবে পড়বে, তত তির্যক ভাবে পড়বে। উত্তর বলো বা দক্ষিণ বলো, নিরক্ষরেখার উত্তরে যত যাবা তত সূর্যরশ্মি তির্যক হয়ে পড়বে, দক্ষিণে গেলেও ততটাই তির্যক রশ্মি হিসাবে পড়বে। তির্যক রশ্মি বললে কি হবে, সেখানে ততটা উষ্ণতা হবে না যতটা নিরক্ষরেখায় হচ্ছে। তার মানে নিরক্ষরেখার উত্তরে যত যেতে থাকবো তত তাপমাত্রা কমতে থাকবে, দক্ষিণে যত যেতে থাকবো তত তাপমাত্রা কমতে থাকবে। এটা দ্বিতীয় অধ্যায়ে আমরা কভার করেছি। ঠিক এটাই এখানে বলা হয়েছে যে অক্ষরেখার পরিবর্তনের সঙ্গে তাপমাত্রার পার্থক্য হয়। অক্ষরেখার পরিবর্তন বলতে কি বোঝা যাচ্ছে, নিরক্ষরেখা নিজেই একটা অক্ষরেখা, তার উত্তরে যদি তুমি বিভিন্ন ধরনের অক্ষরেখা আছে, 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি কি অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, 1 ডিগ্রি বলো, 2 ডিগ্রি বলো, 3 ডিগ্রি বলো, এরকম করতে করতে উপরে যাচ্ছে বা নিচেও যাচ্ছে একইভাবে করতে করতে 10 ডিগ্রি আসলো, 15, 20, 30। এখন যতই উত্তরে বা দক্ষিণে যাও নিরক্ষরেখা থেকে তার কি তাপমাত্রা বাড়বে না কমবে, অবভিয়াসলি কমবে। তো সেখানেই বলা হয়েছে যে অক্ষরেখার পরিবর্তনের সঙ্গে যত অক্ষরেখা পাল্টাবে তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্যটা পাল্টাবে। 0 ডিগ্রিতে যতটা তাপমাত্রা রয়েছে স্বাভাবিকভাবে 10-এ তত থাকবে না, 20-তে তত থাকবে না, 30 আর 20-র মধ্যে যতটা ডিফারেন্স থাকবে। তো স্বাভাবিকভাবেই সেটা বলেছে যে অক্ষরেখার পরিবর্তনের সঙ্গে তাপমাত্রার পার্থক্যটা হয়। যত অক্ষরেখা পাল্টাবে, বাড়বে বা কমবে, তার সঙ্গে তাপমাত্রা একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারবো। তাই ভিন্ন অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলির জলবায়ুও ভিন্ন হয়। স্থানগুলির কি বললাম, জলবায়ুও ভিন্ন হয়। নিরক্ষরেখায় যে জলবায়ুটা তুমি দেখতে পাও সেটা তুমি যদি আরো উত্তরে গিয়ে তুমি যদি এর সামনে যাও, নিরক্ষরেখার বাদ দিয়ে একদম উত্তরের দিকে যদি যাও, 45 ডিগ্রিতে চলে যাও বা ইউরোপিয়ান কান্ট্রিজে যদি চলে যাও, ওই জায়গাটা কি তুমি একই ধরনের জলবায়ু দেখতে পারবে? একদমই না। ইউরোপিয়ান কান্ট্রিজে কি কেমন ধরনের নাতিশীতোষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যায়, না শীত না উষ্ণ, সেখানে সামার একটা বড় সড়ো বিষয়। ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামার আসা মানে হচ্ছে কি, ওরা কবিতা লিখছে রীতিমতো সামারের ওপর, গ্রীষ্মকালের ওপর সামার, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক বিখ্যাত কবি আমাদের ইউরোপের। তো তিনি বিভিন্ন ইয়েকে কি বলা হয় জানো, বিভিন্ন কবিতায় উনি তো একটু প্রকৃতি প্রেমী, মানে সর্ট অফ ইংরেজি জীবনানন্দ দাশের মতো বলতে পারো। তো প্রকৃতি বিষয় নিয়ে বেশি লিখেছেন। তো উনার কবিতাগুলোর মধ্যে দেখবে গ্রীষ্মকে একটা খুব সুন্দর মনোরম জলবায়ু, মনোরম মানে ঋতু হিসাবে উপস্থাপন করা হয়েছে। কেন, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজে উনি থেকেছেন। উনি যদি নিরক্ষরেখার আশেপাশে থাকতেন বা ইভেন ভারতেও যদি থাকতেন, তাহলে উনি গ্রীষ্মকালকে কোনোদিনই ভালো করে রোমান্টিসাইজ করে বা খুব সুন্দর করে ঋতু হিসেবে উপস্থাপন করতেন না। গ্রীষ্মকাল যেরকম এই যে রিসেন্টলি এখন আমাদের আসছে, আমাদের এখন গ্রীষ্মকাল একদম দরগড়ায় বসে আছে, এই যে চলবে যখন একটা সময়, ঘাম চ্যাটচ্যাটা, শরীর অসুস্থ, জল খেয়ে তাল পাওয়া যাচ্ছে না, গলা তেষ্টা পাওয়া যাচ্ছে, বাসে গিয়ে বাস ট্রেন কোথাও চলাচল করতে ভালো লাগছে না, বাড়ির বাইরে গিয়ে শান্তি নেই, বাড়ির ভিতরে থেকে শান্তি নেই, এসি ছাড়া বাড়ি থেকে বেরিয়ে মানে ঘর থেকে রুম থেকে বের হওয়া যাচ্ছে না, তাই না, একটা খুব চ্যাটচ্যাটে ওয়েদার। তো এই যে ওয়েদারটা স্বাভাবিকভাবে কেন হচ্ছে, কিন্তু নিরক্ষরেখার আশেপাশে জায়গায় রয়েছে। তো সেই জন্যই বলা হয়েছে যে অক্ষরেখার পরিবর্তনের সঙ্গে তাপমাত্রার পার্থক্য রয়েছে। ভারতের অক্ষরেখা আলাদা রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিজের অক্ষরেখাগুলো আলাদা রয়েছে, স্বাভাবিকভাবে তাদের তাপমাত্রা আলাদা আছে, তাদের জলবায়ুটা আলাদা আছে। একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময়ও কি হয়, ভিন্ন হয়। একই অক্ষরেখায় অবস্থিত ভিন্ন স্থানের স্থানীয় সময়ও ভিন্ন হয়। এখন একটা বুঝতে হবে যে একই অক্ষরেখার মধ্যে বিভিন্ন স্থান রয়েছে। এখন আমি যেটা বললাম যে অক্ষাংশ তো সেম আছে, যদি এটাকে জুম করি আবার, আমি এখানে একটা জিনিস বলেছিলাম যে উত্তর আমেরিকাতেও এই একই অক্ষাংশ গেছে, তোমার এই সাগরের উপর, মহাসাগরের উপর দিয়েও একই অক্ষাংশ গেছে, তার সাথে সাথে তোমার আফ্রিকার উপর দিয়েও একই অক্ষাংশ গেছে। তো এখানে অক্ষাংশগত মান সেম, কিন্তু সবগুলো কি টাইম সেম? আফ্রিকা যে টাইমটা হয়েছে সেটা কি উত্তর আমেরিকার টাইম হয়েছে? স্বাভাবিকভাবেই তা না। তো সেই জন্যই বলেছে যে অক্ষাংশের পার্থক্যের সঙ্গে সঙ্গে এই একই অক্ষরেখায় অবস্থিত থাকলেও বিভিন্ন স্থানের স্থানীয় সময়, লোকাল টাইম গুলো আলাদা হবে। এই লোকাল টাইমটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো, কারণ কি এখানে রয়েছে বিষয়। আশা করি এত পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। অক্ষরেখার ব্যবহার কি, হঠাৎ করে অক্ষরেখা আমাদের দরকার পড়লো কেন, একটা বিষয় বুঝতে হবে। অক্ষরেখার ব্যবহারগুলি, অক্ষরেখাগুলির সাহায্যে পৃথিবীর কোন স্থান নিরক্ষরেখাতে কতটা উত্তরে বা দক্ষিণে তা আমরা জানতে পারি। নিরক্ষরেখা তো আমরা ইজিলি ডিটেক্ট করতেই পারি, ঠিক আছে। একদম পৃথিবীর মাঝ বরাবর যেটা রয়েছে সেটা কি,
তোমাদের নিরক্ষরেখা, যেটা যেই রেখাটাকে পৃথিবী মানে যেই রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সমানভাবে ভাগ করেছে সেটাই নিরক্ষরেখা। তো নিরক্ষরেখা ডিনোট করা খুব ইজি টাস্ক। এখন এই অক্ষরেখার মাধ্যমে কোন স্থান নিরক্ষরেখা থেকে কতটা উঁচুতে রয়েছে, মানে কতটা উঁচুতে বলতে কতটা উত্তরে রয়েছে, কতটা দক্ষিণে রয়েছে, সেই বিষয়টা আমরা বুঝতে পারি। নেক্সট কি রয়েছে, এর সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা যায়, এটা ইম্পর্টেন্ট। এর সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে আমরা ভাগ করতে পারি। কেমন করে বিষয়টা আসবে, আমি একটা জিনিস বলেছিলাম যে বিভিন্ন অক্ষাংশের পার্থক্যের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পার্থক্য হয়। তো তাপমাত্রার পার্থক্য হলে জলবায়ুর পার্থক্য হয়। তো সেই পার্থক্যের দরুন আমরা পৃথিবীকে বিভিন্ন ভাগে ভাগ করে দিতে পারি, যে হ্যাঁ এখান থেকে এত টাকা, মানে এখান থেকে এতটা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে এই উষ্ণতা থাকবে, এখান থেকে এতটা এই তাপমাত্রা থাকবে, এখান থেকে এতটা এই তাপমাত্রা থাকবে। তো তাপ মণ্ডলে আমরা বিভক্ত করতে পারি, সেটা নিয়ে এখন আলোচনা। এখন আসলো তাপমণ্ডল বা তাপ বলয় কি জিনিস, ভালো করে বুঝবে। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 কোণে অবস্থান করায় পৃথিবীর সর্বত্র সূর্যালোক একই কোণে পড়ে না। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে খুব ভালো করে ডিটেইলে পড়েছি যে হ্যাঁ, যেহেতু 66.5 কোণে হেলে রয়েছে কমপ্লিট পৃথিবীটা একটা কাল্পনিক তলের মধ্যে, ঠিক আছে, তো সেই জন্য পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সমান সূর্যরশ্মি পড়ে না, আমরা জানি। কোথাও লম্বভাবে, কোথাও তির্যকভাবে, আবার কোথাও অতি তির্যকভাবে সূর্য কিরণ পড়ে। অতি তির্যক বলতে মেরুর দিকে তো একদমই তির্যকভাবে পড়ছে। এর ফলে এটা উষ্ণতা হবে, উষ্ণতার পার্থক্য ঘটে। এই পার্থক্যের ভিত্তিতে পৃথিবীকে তিনটি বলয় বা তিনটি মণ্ডলে ভাগ করা যায়, তাপমণ্ডলে। সেটাকেই তাপমণ্ডল বলছে। তো এটা তো আমরা আগাগোড়াই জানি না যে পৃথিবী পৃষ্ঠের ওপর সূর্যরশ্মি যে পড়ছে, সেই সূর্যরশ্মি সব জায়গায় সমানভাবে উষ্ণতা দিচ্ছে না এবং সমানভাবে পড়ছেও না। কোথাও লম্বভাবে পড়ছে, কোথাও তির্যক ভাবে পড়ছে, আবার কোথাও অতি তির্যক ভাবে পড়ছে, মানে মেরুর দিকে। তো সেই জন্য কি হচ্ছে, তাপমাত্রার একটা বন্টন আলাদা দেখা যাচ্ছে, তারতম্য আলাদা দেখা যাচ্ছে। সেই জন্যই আমরা এই গোটা পৃথিবীকে তিনটি ভাগে, তিনটি তাপমণ্ডলে বিভক্ত করে দিয়েছি। চলো, এই হচ্ছে আমাদের তাপ। দেখো, এই যে রেড জোনটা তুমি দেখছো না, রেড জোনটা হচ্ছে কমপ্লিট উষ্ণতা, এটা নিরক্ষরেখার মাঝ, এই যে ইকুয়েটর গেছে, এটা কমপ্লিটলি ইকুয়েটর। সোজা যে দাগটা টানলাম একটু বেঁকে গেছে, বাট এটা সোজাই হয়। তো এর আশেপাশে যতটুকু রিজন আছে সেটার মধ্যে স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়বে। যত এর উত্তরে যাওয়া যাবে, যত এর দক্ষিণে যাওয়া যাবে, তত কি হবে, তাপমাত্রা কমতে থাকবে। সিম্পল ইজ দ্যাট, তাই না? বিষয়টা দেখিনি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উষ্ণমণ্ডল। তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমে রয়েছে উষ্ণমণ্ডল বা যেটাকে বলা হয় টরিড জোন। কি বলা হয়? টরিড জোন। টরিড জোন বা উষ্ণমণ্ডল। ঠিক আছে, টরিড জোন বা উষ্ণমণ্ডল। এই টরিড জোন কাকে বলে দেখে, নিরক্ষরেখাকে মাঝখানে রেখে, কি বলা হয়েছে, যে নিরক্ষরেখাকে মাঝখানে রেখে উভয় গোলার্ধে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি মধ্যবর্তী, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি কোনটা, মকর ক্রান্তি কোনটা তোমরা আগে করেই জানো, তাও বলে দিচ্ছি। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়, মানে মধ্যবর্তী অঞ্চলে উষ্ণতা সারা বছর খুব বেশি থাকে বলে এটা উষ্ণমণ্ডল বলা হয়, এটা উষ্ণমণ্ডল। তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় উষ্ণমণ্ডল। নেক্সট কি বলা হয়েছে, তো এই যে আমি বললাম যে নিরক্ষরেখাকে মাঝখানে রেখে উভয় গোলার্ধের কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি মানে মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণতা সারা বছর বেশি থাকে, দ্যাটস ওয়াই ইটস কল্ড টরিড জোন, অর উই ক্যান অলসো সে উষ্ণ মণ্ডল। এই যে তোমাকে ম্যাপটা আমি দেখালাম, এই যে ম্যাপের যে কি বলছে যে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, ট্রপিক অফ ক্যান্সার এন্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মকর সংক্রান্তি, মকর ক্রান্তি এবং তোমার হচ্ছে কর্কট ক্রান্তি। তো এই মকর ক্রান্তি এবং কর্কট ক্রান্তির ফলেই বিষয়টা, এই যে মধ্যবর্তী মানে মকর ক্রান্তি এবং কর্কট ক্রান্তির মাঝ বরাবর যতটুকু জায়গা রয়েছে, এই কমপ্লিট জায়গাতে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে তার উষ্ণতা বাড়ছে এবং এর উষ্ণতা কম্পারেটিভলি বেশি অন্যান্য তাপমণ্ডলের তুলনায়। তাই এই তাপমণ্ডলকে বলা হয় উষ্ণ মণ্ডল। ঠিক আছে, শেষ।
খুব ইজি বিষয়, কোনো মাথা ব্যথার বিষয় না। এখন এটা কেন হয়, ওয়াই এই জায়গাটা উষ্ণমণ্ডল কেন হচ্ছে? সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা থাকে এই অঞ্চলের মধ্যে, এটা তোমরা সকলেই জানো। উত্তরায়ণ দক্ষিণায়ন কি জিনিস আমি খুব সুন্দর করে বুঝিয়েছি এর আগের ক্লাসগুলোতে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেটা দেখে আসো। তো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা থাকে এই অঞ্চলের মধ্যেই। এই অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য যেমন সমান, প্রায় তেমনি সমান, হ্যাঁ, এই অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য যেমন সমান, প্রায় তেমনি সূর্যরশ্মির গড় পতন কোণও সারা বছর থাকে লম্ব, ফলে উষ্ণতাও বেশি থাকে। গড় তপন কোণ, সরি তপন কোণ নয়, পতন কোণ, মাই ব্যাড, পতন কোণ থাকে সমান, মানে লম্ব ভাবে পড়ছে, ফলে স্বাভাবিকভাবে তার উষ্ণতা বেশি হবে। একটা ইজি বিষয়, কোন একটা স্থানের মধ্যে যদি তুমি সূর্যরশ্মি লম্ব ভাবে পড়ে যাচ্ছে, মানে ডাইরেক্ট পড়েই যাচ্ছে, কোনো তির্যকতা নেই তার মধ্যে, তাহলে স্বাভাবিকভাবে সেটা কি হবে, সেই জায়গাটার উষ্ণতা তো বাড়বেই। এখানে গড় তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, প্রায় গড় তাপমাত্রা, অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটাকে বলা হয় টরিড জোন। এই যে কমপ্লিট এই রিজনটা, এই রিজনটা হচ্ছে টরিড জোন। নিরক্ষরেখার কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, এই যে দেখুন 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি, সিম্পল ইজ দ্যাট। নেক্সট কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল, না শীত না উষ্ণ, দ্যাটস কল্ড নাতিশীতোষ্ণ। ঠিক আছে, নাতিশীতোষ্ণ বা যেটাকে বলা হয় টেম্পারেট জোন। টেম্পারেট জোন। এখন এই নাতিশীতোষ্ণ মণ্ডলের যে কথা বলা হয়েছে, এটা কি, উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি থেকে সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত, এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি থেকে কুমেরু বৃত্ত, মানে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে জায়গাটা রয়েছে, এখানকার উষ্ণতা মাঝারি বলে এটা নাতিশীতোষ্ণ মণ্ডল, যেখানে না শীত আছে না উষ্ণ আছে, না শীত না উষ্ণ, দ্যাটস ওয়াই ইটস কল্ড নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ মণ্ডল। এবং দক্ষিণ গোলার্ধে এটি নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত, নাতিশীতোষ্ণ মণ্ডল একই বিষয়, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে নাতিশীতোষ্ণ মণ্ডল নামে, উত্তর নাতিশীতোষ্ণ, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত। কেন হয়, এই অক্ষাংশে মানে এই অংশে দিন রাত্রির দৈর্ঘ্যের হেরফের বেশ বেশি থাকে। ঠিক আছে, কারণ কি সূর্যরশ্মির পতন কোণ আলাদা না, স্বাভাবিকভাবেই সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের কারণে সূর্যরশ্মি কখনো সামান্য লম্ব আর বেশিরভাগ সময় তির্যক ভাবে পড়ে। কিছুটা সময় তির্যক, আবার কিছুটা সময় অতি তির্যক হিসাবে এখানে উপস্থাপিত রয়েছে। সরি, সারা বছর গড় তাপমাত্রা মাঝারি এবং নাতিশীতোষ্ণ থাকে। এখানে উষ্ণতা, এই উষ্ণতাটা না সবসময় মিস্টেক হয়ে যায়, থাকে বছরে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এটা গড় না কিন্তু, এটা তার মধ্যে থাকে, সিম্পল হিসাব। নেক্সট কি, এই যে নাতিশীতোষ্ণ হচ্ছে যে টেম্পারেট জোন, দেখে নাও এই যে এই রিজনটা, এই কমপ্লিট রিজনটা হচ্ছে তোমাদের টেম্পারেট জোন। এটা হচ্ছে নর্থ টেম্পারেট জোন, মানে হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, নিচে আবার দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলও রয়েছে। এই দুটো হচ্ছে আমাদের তোমার কি বলে নাতিশীতোষ্ণ মণ্ডল। তার মাঝখানে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে এই রিজনটা, এই জায়গাটা হচ্ছে আমাদের উষ্ণমণ্ডল, বোঝা যাচ্ছে না? তাও বোঝা যাচ্ছে না, বাট স্টিল রেড কালার, তো রেড এর মধ্যে বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের টেম্পারেট জোন, দুটো টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল, মাঝখানে আমাদের রয়েছে উষ্ণমণ্ডল, এবং সবার শেষে যেটা রয়েছে একদম শেষে সেটা হচ্ছে আমাদের হিমমণ্ডল বা ফ্রিজিড, ফ্রিজিড জোন।
বা যেটাকে বলা হয় হিমমণ্ডল। ওকে, তো হিমমণ্ডল কি হয়েছে, যে উভয় গোলার্ধে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত থেকে, মানে প্রথমটা কি ছিল, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপরে কি হলো, 23.5 ডিগ্রি থেকে মানে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ। এখন কি রয়েছে, 66.5 ডিগ্রি উত্তর থেকে একদম 90 ডিগ্রি পর্যন্ত, আর হচ্ছে নিচেও একই 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে একদম 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি উত্তর দক্ষিণ। তাহলে হিমমণ্ডল কি বলেছে, যে উভয় গোলার্ধে, কি বলেছে, উভয় গোলার্ধে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত থেকে উভয় মেরু পর্যন্ত, মানে মেরু বিন্দু বা মেরু অঞ্চল পর্যন্ত যে মানে উষ্ণতা সারা বছর কি হয়, উষ্ণতা সারা বছর প্রায় হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কের নিচে মানে হচ্ছে যেই যেই মানের নিচে তোমার, মানে যেই মানের নিচে তোমার বরফ, জল জমে বরফ হয়ে যায়, হিমাঙ্ক, ঠিক আছে। তাহলে প্রায় হিমাঙ্কের নিচে থাকে, এটি হচ্ছে হিমমণ্ডল। এখন এটা কেন হয়, এখানে দিন ও রাত্রি দৈর্ঘ্যের ফারাক খুব বেশি। ফারাক বলতে এখানে বলা হয়েছে তফাৎ বা ডিফারেন্স বা পার্থক্য, মিন্স পার্থক্য। তাহলে এখানে দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য বেশি রয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বেশ কিছু স্থানে একটানা প্রায় 6 মাস সূর্যকে দেখাই যায় না, আবার বাকি 6 মাস সূর্য থাকলেও সূর্যরশ্মির পতন কোণ এতটাই তির্যক যে সেখানে তেমন কোনো মানে কি বলবো তাপমাত্রার উত্থান ঘটে না। বাকি 6 মাস সূর্য থাকলেও সূর্যরশ্মির পতন কোণ এত তির্যক যে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল গরম হতে পারে, ফলে সারা বছর অঞ্চলটি বরফে ঢাকা থাকে। এখানে তাপমাত্রা প্রায় সারা বছর হিমাঙ্কের নিচে, মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রির নিচে কি হয়, বরফ জমে যায়, তো সেটাই অনেকটাই নিচে থাকে। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হিমমণ্ডলের বিষয়। হিমমণ্ডল বলতে কি বোঝায়, এই যে একদম এই রিজনটা, একদম একদম ওদিকে বাইরে করে দিলাম, সরি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, এই হচ্ছে আমাদের হিমমণ্ডল। হিমমণ্ডল এই দুটো রিজন হচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এই মাঝ বরাবর যে কমপ্লিট রিজন এটা হচ্ছে আমাদের উষ্ণমণ্ডল। যত উত্তর দিকে যাওয়া যাবে বা উত্তর বা দক্ষিণ বা মেরুর দিকে যাওয়া যাবে, যেটা মোদ্দা কথা, তত তার উষ্ণতা কমতে থাকবে। আশা করি এতক্ষণ বুঝাতে পেরেছি, কোনো ডাউট নেই কারণ, ইজি বিষয়, কোনো মাথা ব্যথারও কোনো বিষয় এখানে আমি লক্ষ্য করছি না। এই চ্যাপ্টার সবচেয়ে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। নেক্সট, নিরক্ষরেখা। আচ্ছা, চলো এখন হচ্ছে বিভিন্ন ধরনের অক্ষরেখা। ঠিক আছে, আমরা সকলেই তো অক্ষরেখার বিভিন্ন ভাগ পড়েছি, এটা জাস্ট একটু দেখে নিতে হবে। প্রথমেই রয়েছে নিরক্ষরেখা বা যেটাকে বলা হয় ইকুয়েটর। ইকুয়েটর পৃথিবীর একবারে মাঝখানে, নিরক্ষরেখা চেনা সবচেয়ে ইজি। পৃথিবীর একবারে একদম মাঝখানে, যেটা পৃথিবীকে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর একেবারে মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম, এটা সবসময় মাথায় রাখতে হবে, ইটস অলওয়েজ ইস্ট টু ওয়েস্ট। এটা একটু উল্টা করে দেন, ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে। তো পূর্ব থেকে পশ্চিমে পৃথিবী বেষ্টনকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হচ্ছে নিরক্ষরেখা। এর মান এটা 0 0 নয়, অ্যাকচুয়ালি ডিগ্রি হবে, মানে ডিগ্রিটাই 0 মতো আছে। এর মান কমপ্লিট 0 ডিগ্রি। এই রেখাটির অক্ষোন্নতি, অক্ষরেখার উন্নতি কোণ শূন্য বলে এর মান, এর নাম নিরক্ষরেখা। এর অক্ষোন্নতি শূন্য বলে এর নাম নিরক্ষ, নাই কোনো অক্ষ যার, ঠিক আছে। নিরক্ষ, যদি তুমি মানে স্বাভাবিকভাবে সন্ধি বিচ্ছেদ করো, নিরক্ষ যার অক্ষ নেই, ঠিক আছে, নিরক্ষরেখা। নিরক্ষরেখা বরাবর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান এবং এটি বিষুব রেখা নামেও পরিচিত। বিষুব আমরা তোমাদেরকে বুঝিয়েছিলাম, মনে আছে, জলবিষুব, মহাবিষুব, অর্থাৎ সেই বিষুব যেখানে দিন ও রাত্রির মান সমান থাকে, বিষুব মানে হচ্ছে তাই। তো যেহেতু এই রেখা বরাবর দিন, মানে এই রেখার মধ্যে যতগুলো জায়গা রয়েছে সেগুলো দুটো বৈশিষ্ট্য, একে তো সেটা খুবই উষ্ণতম জায়গা, ঠিক আছে, বিশ্ব খুবই গরম পড়ে। দ্বিতীয়ত এখানে দিন আর রাত্রির মান সমান থাকে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত।
অক্ষরেখা। তো এটাকে বিষুব রেখা সেই জন্য বলা হয়, কারণ বিষুব আমরা তখনই অ্যাড করি যখন দিন ও রাত্রির মান সমান হবে। গুরুত্ব কি? নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি গোলার্ধে ভাগ করা যায়। নিরক্ষরেখার সাহায্যে আমরা কি করতে পারি? পৃথিবীকে দুটি, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, দুই উভয় গোলার্ধে আমরা ভাগ করতে পারি, আমরা সকলেই জানি। নিরক্ষরেখার সাহায্যে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর কোন স্থান কতটা উত্তরে বা দক্ষিণে তা নিরক্ষরেখা থেকেই আমরা নির্ণয় করতে পারি। নিরক্ষরেখার যতটা উত্তরে যে কোনো জায়গায় স্থান হবে সেই জায়গাটাই তার অক্ষরেখা অনুযায়ী অক্ষাংশ আমি তৈরি করতে পারবো। তো নিরক্ষরেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অবস্থান নির্ণয়। ওকে, এই হচ্ছে নিরক্ষরেখা, একদম মাঝ বরাবর, যেটা পৃথিবীকে সমান ভাগে ভাগ করেছে, একদম ইকুয়েটর মানে ইকুয়ালিটি, ইকুয়াল ডিভিশন, এখন দেখা যাবে না। Equal division, that's why it's called equator. Okay, simple as that. Next, এবার আসে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি, ট্রপিক অফ ক্যান্সার এন্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ঠিক আছে, ক্যাপ্রিকর্ন নিচে বলে, ক্যান্সারটাকে উপর বলে, সিম্পল হিসাব, এরকম আমরা কনফিউজ হবো না। কি হচ্ছে? ক্যাপ্রিকর্ন ইজ লো, ক্যান্সার ইজ আপার। সো কর্কট ক্রান্তি হচ্ছে ক্যান্সার, কর্কট, ঠিক আছে, কর্কট ক্রান্তি হচ্ছে ক্যান্সার, মকর ক্রান্তি হচ্ছে ক্যাপ্রিকর্ন। তাহলে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর, ঠিক আছে, এবং দক্ষিণ সুমেরু বৃত্ত কর্কট ক্রান্তীয় রেখা, মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি গোলার্ধে, মকর ক্রান্তি। আচ্ছা, খুব সহজভাবেই বলা যেতে পারে যে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ সুমেরু বৃত্ত কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। এটা না একটু গোজামিল লাইনটা হয়ে গেছে, মোদ্দা কথা 23.5 ডিগ্রি। উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হচ্ছে ওই একই 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এটা হচ্ছে কর্কট ক্রান্তি, এটা হচ্ছে মকর ক্রান্তি। সিম্পল ইজ দ্যাট, ঠিক আছে, এখানে একটু একটু গোজামিল হয়ে গেছে লাইনগুলো, তুমি এইভাবেই বুঝে নাও সহজভাবে। সূর্যের উত্তরায়ণ অর্থাৎ কর্কট সংক্রান্তি এবং দক্ষিণায়ন অর্থাৎ মকর সংক্রান্তির শেষ সীমা, এই দুটি অক্ষরেখাকে বলে, এই দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা, তোমার সকলেই মনে আছে, ঠিক আছে। উত্তরায়ণের শেষ সীমা, দক্ষিণায়নের শেষ সীমা কি করে ঘটে, সবগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো সেই উত্তরায়ণ দক্ষিণায়নের বিষয়টা বোঝার জন্যই আমাদের কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি খুব ইম্পর্টেন্ট, কারণ কি কর্কট ক্রান্তির শেষ সীমা অর্থাৎ সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কট সংক্রান্তি, এবং দক্ষিণ গোলার্ধে যে দক্ষিণায়ন, উত্তরে দক্ষিণায়নের যে শেষ সীমা সেটা হচ্ছে মকর সংক্রান্তি। সিম্পল ইজ দ্যাট। এবার আসা যাক সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত। এই সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত অক্ষরেখার বিষয়টা কি? উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি, এটা না ডিগ্রিজ গুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে। ওয়েট আ সেকেন্ড, উত্তর গোলার্ধে 66 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত রেখা, সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত রেখা 66 ডিগ্রির মধ্যে যেটা থাকে, সিম্পল। উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত রেখার উত্তরে এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত রেখার দক্ষিণে সারা বছর অন্তত একটি দিন সূর্য অস্ত যায় না এবং 24 ঘন্টায় সূর্য দিগন্ত রেখার উপরে থাকে। তাই এই রেখা দুটি গুরুত্বপূর্ণ। এই রেখা দুটি কেন ইম্পর্টেন্ট? নাকি এই রেখার উপরে যেই সকল জায়গা রয়েছে সেখানে একবার না একবার, বছরে একদিন না একদিন, অন্তত একদিন তোমাদের সূর্য সারা দিন ধরে থাকবে, মানে 24 ঘন্টায় সূর্য ওখানে দেখতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট। ওকে, এর এমনিও আলাদা ভৌগোলিক বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, সেই জায়গাটা না হয় আমরা পরে আলোচনা করবো, বাট এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়।
সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত, এবং সবার শেষে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, নর্থ পোল এবং সাউথ পোল। এই তুমি যদি এখানে দেখতে পারো এখানে বিষয়টা রয়েছে, এই রিজনটা একদম 66 ডিগ্রি কাছাকাছি, ঠিক আছে। আর এই রিজনটা ওটা উত্তর, এটা দক্ষিণ, সিম্পল। দক্ষিণের মধ্যে আন্টার্কটিকা তো দেখতেই পাচ্ছ। এখন আসা যাক সাউথ পোল, একদম মেরুটা, পোল একদম, ঠিক আছে। এটা কোনো মেরু রেখা না, কুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত না, এটা খুব ভালো করে বুঝবা। উত্তর মেরু বৃত্ত আলাদা হয় আর মেরু আলাদা হয়, ঠিক আছে। কিন্তু মেরু বৃত্ত মানে হচ্ছে সার্কেল, ঠিক আছে, একটা কমপ্লিট সার্কেল, সার্কেল, সেটা হচ্ছে মেরু বৃত্ত। কিন্তু যখন 90 ডিগ্রি কাছাকাছি চলে যাবে তখন তো বৃত্ত বিন্দুতে গিয়ে পরিণত হয়, তখন সেটা হচ্ছে জাস্ট বিন্দু বা পোল বা মেরু। তাহলে উত্তর ও দক্ষিণ মেরুর কথা কি বলা হয়েছে, যে উত্তরে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর ও দক্ষিণ মেরু বিন্দু। এই দুটি কিন্তু বিন্দু অক্ষরেখা নয়, একটা জিনিস মনে রাখবা, 90 ডিগ্রি is not an অক্ষরেখা, or we can say it's not a latitude. অক্ষরেখা নয়, ঠিক আছে। 90 ডিগ্রি কিন্তু কোনোদিনই অক্ষরেখা নয়, এই জিনিসটা একদম মাথায় রাখবা। মানে কি, রেখা তো ওখানে নেই, বিন্দু কখনো রেখা হতে পারে না। জ্যামিতিক যতটুকু তোমাদের আলোচনা তোমরা জানো, স্বাভাবিকভাবে এতটুকু তোমরা জানো যে বিন্দু আলাদা হয়, রেখা আলাদা হয়, বৃত্তাকার আলাদা হয়। তো বিন্দু কখনোই তোমার রেখা হতে পারবে না। তাহলে উত্তরে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু। এই দুটি বিন্দু অক্ষরেখা নয়। এক্ষেত্রে উত্তর মেরুবিন্দু মানে ভৌগোলিক মেরুবিন্দুর কথা বলা হয়েছে, সিম্পল হিসাব ভাবে। এই যে পোল, নর্থ পোল, একদম এখানে একটা বিন্দু রয়েছে এই জায়গাটা, এবং এখানে একটা বিন্দু রয়েছে এই জায়গাটা। যদি তুমি একদম শর্টের আর একটু ব্রড অ্যাসপেক্টে বলো, মানে চারটা করে দেখো, তাহলে এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের মেন বিন্দু, এই জায়গাটা এবং এই জায়গাটা। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে দক্ষিণ, এটা উত্তর, মানে আটলান্টিক আছে, আটলান্টিকের মাঝ বরাবর। এই জায়গাটা দেখেই বোঝা যায়, নাকি আমি যখন জিওগ্রাফি পড়তাম তখন আমাদের বিভিন্ন ম্যাপ প্রজেকশন থাকতো, আন্টার্কটিকা ম্যাপ প্রজেকশন এইভাবে করতে হতো আমাদের। আন্টার্কটিকা খুব সহজ ছিল, মানে তোমরা যখন যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো, পরে গিয়ে যদি মানে এগোতে চাও, তাহলে তোমাদের করতে হবে অনেকগুলো ম্যাপ প্রজেকশন। আর ম্যাপ প্রজেকশনের মধ্যে আন্টার্কটিকা আফ্রিকা ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ম্যাপ প্রজেকশন এভার। সবচেয়ে বাজে যখন গোটা ওয়ার্ল্ড এর ম্যাপ প্রজেকশন করতে হবে, ওটা খুব কঠিন, মানে আমার জন্য তো কঠিন লাগতো, কারণ আমি সামান্য মাইক্রন পেনের, মানে মাইক্রন পেন কি সামান্য একটু এদিক ওদিক করলেই দাগ পড়ে যায়। আর প্র্যাকটিক্যাল জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত চিরকালীন। কোনোদিন হয়তো তোমাদেরকে আমি দেখাবো না আমার ম্যাপ প্রজেকশনের কমপ্লিট খাতাটা। তো ওখানে ওই যে ওয়ার্ল্ড ম্যাপের, মানে ওয়ার্ল্ড এর ম্যাপ প্রজেকশন করা সবচেয়ে কঠিন হয়, কিন্তু সবগুলোই আসছে, তাই না। 0 ডিগ্রি অন্তর অন্তর করে যদি করি, তাহলে 0 থেকে 10, 10, 20, 30, 40, 50, 60, 70 করে 10টা 10টা, মানে 20টা, আর সবগুলোর লাইন সোজা সোজা। আর যত না ওটাই ইম্পর্টেন্ট, ওর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লঙ্গিটিউডস গুলো আঁকা। তো এই ওগুলো চক্করে অনেকবার ভুল হয়েছে, কারণ কি মাইক্রন পেন সামান্য একটু এদিক ওদিক করলেই কি হয়, দাগ লেগে যায়। আর সেই দাগ লেগে গেলে, একবার দেখে গেলে ওটা চোখে খুব ভালো করে বোঝা যায়। আর ম্যাপ প্রজেকশন মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব সুন্দর করে উপস্থাপন করা যায়, ছোট থেকে ছোট, মানে হতে হবে একদম নিখুঁত। তো সেই জন্যই বিষয়টা আমার মাথায় রয়েছে, এবং আন্টার্কটিকা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ম্যাপ প্রজেকশন ডু। চলো এরপরে কি রয়েছে, অক্ষরেখার পারস্পরিক দূরত্ব। যে এই অক্ষরেখাগুলো যে আমরা দেখছি, এতগুলো অক্ষরেখা, তাদের মধ্যে একটা ডিস্টেন্স তো থাকবেই। সে আমি ম্যাপ থেকে দেখছি যে হ্যাঁ এখান থেকে এটুকু আমার আঙুল বরাবর, বাট ইট ইজ নট স্বাভাবিকভাবেই, ফ্র্যাঙ্কলি এটা তো অতটা ওরকম থাকে না, আরো বেশি থাকে। তো অক্ষরেখার পারস্পরিক দূরত্ব কি, পৃথিবীর পরিধি প্রায় 40,075 কিলোমিটার, এটা আমরা সকলেই জানি, এবং পৃথিবীর কৌণিক দূরত্ব হচ্ছে 3600 কিমি, অফকোর্স কৌণিক দূরত্ব হচ্ছে 3600। তাই অক্ষরেখার পার্থক্যের দূরত্ব হচ্ছে কত, সিম্পল ব্যাপার, 40,75 কিলোমিটার ডিভাইডেড মানে ইস্টু 3600, তাহলে কত বের হচ্ছে, স্বাভাবিকভাবে বের হচ্ছে 111, মানে 111.32, 111.32 কিলোমিটার, যা হয় 111 কিলোমিটার বা 69 মাইল। কিন্তু পৃথিবীর অভিগত গোলক হওয়ার জন্য নিরক্ষরেখায় 10 ডিগ্রি ব্যবধানের দূরত্বে 111 কিলোমিটারের সামান্য কম ও মেরুর কাছে সামান্য বেশি। অভিগত গোলক, অভিগত গোলক মানে কি, পৃথিবীর মাঝ বরাবর একটু ফাঁপা এবং মেরুর দিকে একটু চাপটা, এটাকে বলা হয় অভিগত গোলক। তো হিসাবে 111 ডিগ্রি, মানে সরি 111 ডিগ্রি বলছি, হিসাবে 111 কিলোমিটার বা 69 মাইলস হয়
বাট যেহেতু পৃথিবীর একটু অভিগত গোলক, নিরক্ষরেখার দিকে একটু বেশি হবে এবং মেরুর দিকে একটু কম হবে। ঠিক আছে, মানে উল্টা বলে দিলাম, নিরক্ষরেখার দিকে একটু বেশি হবে এবং নিরক্ষরেখার দিকে একটু কম হবে এবং মেরুর দিকে একটু বেশি হবে। জাস্ট একটু ঘুরিয়ে বলে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের অক্ষরেখার পারস্পরিক দূরত্ব। অক্ষরেখার আরো কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম বিস্তৃত বলেছি, কোন অক্ষরেখা এবং এদের কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি অক্ষরেখাগুলির পরিধি সমান নয়, নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে পরিধি কমতে কমতে দ্বিমেরুতে বিন্দু থেকে পরিণত হয়। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, জানা কথা। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কি? নিরক্ষরেখা বা ইকুয়েটর। কিছু একটা লিখলাম, ঠিক আছে, ইকুয়েটরই দেখার চেষ্টা করলাম, লেখাটা কোনো হলো না। সর্বোচ্চ মান এটা 90 ডিগ্রি হবে, হ্যাঁ এটা 90 ডিগ্রি এবং সর্বোচ্চ মান দুটি পৃথক বিন্দু। ঠিক আছে, প্রতিটি অক্ষরেখা বা অক্ষাংশ সমান। নিরক্ষরেখা বাদে প্রতিটি অক্ষরেখা ক্ষুদ্রবৃত্ত। নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত। এই মহাবৃত্তটা কি বা গ্রেট সার্কেল কি সেটা নিয়ে আলোচনা করব। চলো, এতটুকু তো আমাদের জানা আছে। নেক্সট, অক্ষরেখার গুরুত্ব এবং ব্যবহার। আসলে এই অক্ষরেখাটা কি কি জিনিসপত্রের দরকার পড়ে। নিরক্ষরেখা ও অন্যান্য অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কোন স্থান বা অঞ্চলের অবস্থান নির্ণয় করা হয়। কোন স্থান নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে তা অক্ষাংশ থেকে জানা যায়। অক্ষরেখার সাহায্যে সূর্যরশ্মির পতন কোণ জানা যায় বলে উষ্ণতা তথা জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। অক্ষরেখার সাহায্যে সূর্যরশ্মির পতন কোণ জানা যায় বলে উষ্ণতা তথা জলবায়ু সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এবং কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখাকে সূর্য উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা হিসেবে ধরা হয়। তো অক্ষরেখা বিভিন্ন কাজেই ইম্পর্টেন্ট রোল প্লে করে। স্পেসিফিক্যালি যদি বলা হয় স্থান বা অবস্থান নির্ণয়, যেটা কমপ্লিট এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তুও বটে, সেটাই বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। বিভিন্ন অক্ষরেখা থেকে ঋতু পরিবর্তনের সঙ্গে দিন ও রাত্রির দৈর্ঘ্য সম্পর্কে জানা যেতে পারে, তাই না? নাকি বিভিন্ন অক্ষরেখার বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা এগুলো জিনিস লক্ষ্য করেছি, এগুলোর মাধ্যমে এগুলো জিনিস শুধু পাওয়া যায়। তাই নেক্সট কি হচ্ছে, প্রধান অক্ষরেখাগুলির সাহায্যে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা সম্ভব। কয়টা? 3টা তাপমণ্ডল। এই 3টা তাপমণ্ডল নিয়ে আমরা আলোচনা করেছি। বেশ কয়েকটি দেশের সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে অক্ষরেখা সাহায্য করে। অবস্থান যখন নির্ণয় করতে সাহায্য করে, তো স্বাভাবিকভাবে তোমার সীমারেখা, দেশের সীমারেখাও অবস্থান করতে মানে নির্ণয় করতে সাহায্য করবে। এরপরে কি রয়েছে, ওই তো কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা অনেকটা অক্ষাংশই 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। চলো, তো এই গেছিল আমাদের মূল বিষয়। অক্ষাংশ নিয়ে আলোচনা আমরা করেছি। যে অক্ষাংশ কি? কোন অক্ষাংশ হচ্ছে কৌণিক পরিমাপ। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোন স্থান পৃথিবীর, অতএব পৃথিবীর কেন্দ্রের থেকে উত্তর ও দক্ষিণে যে কোন স্থানের যে কোন মানে যে কোনো স্থানের কৌণিক কেন্দ্র বা নিরক্ষ তলের সঙ্গে যে কোন উৎপন্ন হয় তাকে অক্ষরেখা বলে। কোন একটা স্থান আছে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে, তার সঙ্গে পৃথিবীর কেন্দ্রের যে কৌণিক দূরত্ব, কৌণিক কেন্দ্র তৈরি হবে, কৌণিক পরিমাপ তৈরি হবে, সেটাই হচ্ছে আমাদের অক্ষাংশ। ঠিক আছে, যেমন কলকাতার পৃথিবীর নিরক্ষীয় তল হচ্ছে উত্তরে 23.5 ডিগ্রি 34 মিনিট, এগুলোকে বলা হয় মিনিট, কোণ উৎপন্ন করছে। অতএব কলকাতার অক্ষাংশ হচ্ছে উত্তর গোলার্ধে যেহেতু 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। সিম্পল। এবার আসা যাক দ্রাঘিমাতে। আমাদের অক্ষাংশের একটা সেগমেন্ট শেষ হয়ে গেল। এবার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের দ্রাঘিমা রেখা। এখন এই দ্রাঘিমা রেখার বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন আমরা এখন করব, খুব সহজেই। যেহেতু আমি বলেছি একটা ভিডিওর মধ্যে এই কমপ্লিট চ্যাপ্টারটা কভার আপ করা হবে। সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের ওপর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সমান দ্রাঘিমা যুক্ত কাল্পনিক অর্ধবৃত্তাকার, এখানে কি বলা হয়েছে? অর্ধবৃত্তাকার, হাফ সার্কেল। অর্ধবৃত্তাকার নিরক্ষরেখা মানে সরি অক্ষরেখাগুলো কি ছিল? অক্ষরেখাগুলো ছিল পূর্ণ বৃত্তাকার, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে যেত, এটা উত্তর থেকে দক্ষিণে আসে। কি বরাবর? সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু, এই যে বিন্দু, যে নর্থ পোল কথা বলেছি, এখান থেকে একদম নিচের দিকে একদম বিন্দু পর্যন্ত, সেটাই হচ্ছে আমাদের কি? দ্রাঘিমা রেখা। তাহলে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের ওপর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সমান দ্রাঘিমা। এখন এই দ্রাঘিমাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করতে লাগবে, নাহলে দ্রাঘিমার বিষয়টা
মাথা দিয়ে বেরোবে না যে অ্যাকচুয়ালি দ্রাঘিমা বলতে কি বোঝানো হয়েছে। তবে দ্রাঘিমা বলতে ওই একই বিষয় যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এখানে একটু আলাদাভাবে উপস্থাপন হয়েছে যে দ্রাঘিমা হলো মূল মধ্য রেখা থেকে পূর্ব পশ্চিমে কোন স্থানের নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব। দ্রাঘিমা রেখা হচ্ছে কি ওই একই জিনিস, জাস্ট একটু কনসেপ্টটা আলাদা। কি করে? দ্রাঘিমা হলো মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিম, মূল মধ্য রেখা হচ্ছে সমান একটা রেখা আছে মূল মধ্য রেখা, ঠিক আছে, তার পূর্ব বা পশ্চিম যেখানেই বলো পূর্ব বা পশ্চিম কোন একটা স্থানের নিরক্ষীয় তল বা নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব, মানে নিরক্ষীয় তল এই যে এখানে যে রয়েছে তার সাথে রয়েছে, তার সাথে, মানে আগে কি ছিল, আরে এটা কালার চেঞ্জ কেন হয় না মাঝে মাঝে? এটাও করা যেতে পারে, 3D তে আছে। তো কি বলেছে, দ্রাঘিমা হলো মূল মধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিমে, মূল মধ্য রেখা, যেরকম অক্ষরেখার ক্ষেত্রে আমরা নিরক্ষীয় রেখা ভাবি, দেওয়াই আছে, মূল মধ্য রেখার ক্ষেত্রে আমরা ভাবি হচ্ছে, মানে সরি দ্রাঘিমার ক্ষেত্রে আমরা ভাবি হচ্ছে মূল মধ্য রেখা, এই যে মাঝ বরাবর, ঠিক আছে, সিম্পল মাঝ বরাবর কেটে দিলাম। তো এইটা আমি নিরক্ষরেখা ধরি, আর এটা হচ্ছে মূল মধ্য রেখা, ঠিক আছে, নিরক্ষরেখা মূল মধ্য রেখা। এখন কি বলেছে, মূল মধ্য রেখা থেকে পূর্ব পশ্চিমে কোন একটা স্থানের নিরক্ষীয় তল বরাবর, নিরক্ষীয় তল কোনটাকে বলে, এটাকে নিরক্ষীয় তল বলে। এই যে নিরক্ষীয় তল, নিরক্ষরেখা বলো কমপ্লিট বিষয়টা যেটা, এটা হচ্ছে নিরক্ষীয় তল। এর পূর্ব বা পশ্চিমে, এর দিকে হচ্ছে ওয়েস্ট, এদিকে হচ্ছে ইস্ট, আর ওয়েস্ট দিকে হচ্ছে ইস্ট, ঠিক আছে। এখন এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা ধরে নাও, তার সাথে এই যে নিরক্ষীয় তলের যে কৌণিক পরিমাপ তৈরি হবে, নিরক্ষীয় তল মানে এই মাঝ বরাবর কোন একটা স্থানের যে কৌণিক পরিমাপ বের হবে, সেটাই হচ্ছে আমাদের কি বলে তোমাদের দ্রাঘিমা। এখন একই কনসেপ্টে ছিল কি, একই কনসেপ্টে তোমার ইয়েও ছিল, অক্ষাংশও ছিল। অক্ষাংশের ক্ষেত্রে কি হইতো, সাপোজ ধরো কোন একটা গোলার্ধ, উত্তর গোলার্ধ এই জায়গাটা রয়েছে, ঠিক আছে, এই জায়গাটার সাথে এর একটা কোণ তৈরি হতো, কারণ এটা একটা সমান কোণ। এই জায়গাটা একবার ভাগ করে দিলাম। নিরক্ষরেখার ক্ষেত্রে এই যে মাঝখানে যে বিন্দুটা রয়েছে না, কেন্দ্র, এর সাথে কি হতো, কোন একটা স্থান যেটা অক্ষরেখা হিসাবে যাচ্ছে, অক্ষরেখা মানে হচ্ছে এইভাবে যাচ্ছে, তারপর জানো এই যে এখানে একটা স্থান আছে, এই স্থানের সঙ্গে এর যে পরিমাপটা তৈরি হতো সেটাই হতো অক্ষাংশ। নিরক্ষীয় তলের সঙ্গে কোন এক নিরক্ষীয় তল পৃথিবীর কেন্দ্রের সঙ্গে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে কোন একটা অক্ষরেখার অবস্থিত কোন একটা অবস্থানে যে কৌণিক পরিমাণ তৈরি হতো সেটা হতো অক্ষাংশ। কিন্তু দ্রাঘিমার ক্ষেত্রে সেটা নয়, দ্রাঘিমার ক্ষেত্রে একটু আলাদা। দ্রাঘিমার ক্ষেত্রে একটু আলাদা, দ্রাঘিমা তো লম্ব বরাবর, এখানে কেন্দ্রই রয়েছে যেটাকে নিরক্ষীয় তল, কেন্দ্রকে ধরা হয় না, নিরক্ষীয় তলটাকে এখানে ধরা হয় বেশি। এই যে এই তলটা মানে নিরক্ষরেখা একদম মাঝ বরাবর যে তল, এখন এখানে তো এইভাবে আছে না সার্কেলস গুলো, দ্রাঘিমা গুলো অর্ধবৃত্তাকার যেহেতু,
তো এখানকার সাথে মানে কোনো একটা দ্রাঘিমার সাথে এখানে যে কোণটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের দ্রাঘিমাংশ। কথাটা বুঝতে পারলাম? লম্ব হবে তখন সমান্তরাল ভাবে যে অক্ষরেখা ছিল তার সাথে হতো, এখানে জাস্ট লম্ব ভাবে দ্রাঘিমা, যেগুলো দ্রাঘিমা রেখা আছে তার সঙ্গে নিরক্ষীয় তলের যে কোণের যে নিরক্ষীয় তলের যে কোণিক পরিমাপটা বের হবে সেটাই হচ্ছে আমাদের দ্রাঘিমা। এখানে তাই বলেছে, এখানে দেখো। আশা করি বিষয়টা ভালো করে বোঝাতে পারলাম। যে দ্রাঘিমা হলো মূলমধ্য রেখা থেকে পূর্ব ও পশ্চিমে কোন একটা স্থান রয়েছে, তার নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব, নিরক্ষীয় তল বরাবর। এখানে দেখো ভালো করে, নিরক্ষীয় তল এবং পৃথিবীর কেন্দ্র একই হতে পারে। বিষয়টা জাস্ট সমান অক্ষরেখার ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে হচ্ছিল, এখানে লম্ব হবে জিনিসটা হবে জাস্ট। এগুলো হচ্ছে কৌণিক পরিমাপটা এখান থেকে, এটা লম্ব বরাবর হচ্ছে, এখানে যেগুলো আছে সেগুলো দ্রাঘিমা রেখা হিসাবে হচ্ছে। আগেটার ক্ষেত্রে সমান্তরাল হচ্ছে, সমান্তরাল রয়েছে তার সঙ্গে এটা পরিমাপ। সিম্পল ইজ দ্যাট। ওকে, তো এটি হচ্ছে আমাদের দ্রাঘিমা। দ্রাঘিমাটা বোঝানোর কারণটা কি ছিল? দ্রাঘিমাটা বোঝানোর কারণ ছিল কিন্তু আমরা দ্রাঘিমা রেখা পড়ছি। তাহলে এখানে তাই বলেছে যে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের ওপর উত্তর দক্ষিণে বিস্তৃত সমান দ্রাঘিমা যুক্ত, ওই একই সমান অক্ষাংশ যেরকম ছিল সেরকম এখানে সমান দ্রাঘিমা। কাল্পনিক, কাল্পনিক পূর্ণ বৃত্তাকার নয়, এটা অর্ধবৃত্তাকার। কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। পৃথিবী পৃষ্ঠের ওপরে একই দ্রাঘিমায় অবস্থিত স্থানগুলির যোগ করে দ্রাঘিমা রেখা আঁকা হয়। ঠিক ওই অক্ষাংশের মতোই, ওই জন্য বিষয়টা নিয়ে অত মাথা আবার বলিনি যে একটা ক্লাসেই হয়ে যাবে। অক্ষাংশ হচ্ছে কি সমান্তরাল ভাবে হয়, দ্রাঘিমা শুধু লম্ব ভাবে হয়, ঠিক এইভাবেই। ঠিক আছে, সিম্পল ইজ দ্যাট। চলো এখন দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি অর্ধবৃত্ত। ভালো কথা, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এটা আমরা জানি। দ্রাঘিমা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল নয়, অক্ষরেখার ক্ষেত্রে কিন্তু পরস্পর সমান্তরাল ছিল, এখানে সমান্তরাল নয়। আর প্রত্যেকটি অর্ধবৃত্ত, ঠিক একটু আলাদা আলাদা করে অক্ষরেখা থেকে। নিরক্ষীয় অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলির পারস্পরিক দূরত্ব সবচেয়ে বেশি ও মেরুর দিকে ক্রমশ কম। নিরক্ষরেখায় দ্রাঘিমা রেখাগুলির পারস্পরিক দূরত্ব সবচেয়ে বেশি। সহজভাবেই এই যে নিরক্ষরেখায় পারস্পরিক দূরত্ব মানে ফুলে ফেপে আছে, নিরক্ষরেখার মধ্যে কি হয়, পৃথিবী ফেপে থাকে, একটু আয়তনে বড় হয়, ফাঁপা থাকে, যেহেতু এটা অভিগত গুলো, মেরুর দিকে চাপটা নিরক্ষরেখার দিকে একটু ফাঁপা। তো স্বাভাবিকভাবে নিরক্ষরেখার মানে নিরক্ষরেখায় এদের দুটি দ্রাঘিমার মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য থাকে, দূরত্ব থাকে। ঠিক আছে, তাহলে নিরক্ষ অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলির পারস্পরিক দূরত্ব বেশি এবং মেরুর দিকে ক্রমশ কম, কারণ মেরুর দিকে সবগুলো জয়েন হচ্ছে, ইন দি এন্ডে মেরুর দিকে সবগুলো জয়েন হচ্ছে, দ্যাটস ওয়াই ওখানে দূরত্বটা কম। প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, প্রত্যেকটার কিন্তু দৈর্ঘ্য সমানই আছে, এবং কোন নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের দ্রাঘিমা সমান। কোন নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি দ্রাঘিমা কিন্তু সমান। কোন নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের দ্রাঘিমা সমান। ওই একই অক্ষরেখার ক্ষেত্রে যেরকম যে একই অক্ষাংশযুক্ত মানে একই দ্রাঘিমা রেখায় অবস্থিত অঞ্চলগুলির অক্ষাংশ সমান, ঠিক তেমনি কোন একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর ভূপৃষ্ঠের প্রতিটি স্থানের দ্রাঘিমা সমান। ঠিক এরকম এরকম। এখন দেখো এখানে, দেখো এখানে এশিয়া, এটা যদি সো কল্ড বলি একটা কমপ্লিট, এখানে ধরো এটা আফ্রিকা, ঠিক আছে, আর এটা তোমার এশিয়ার জায়গাটা, দেখছি ইউরোপিয়ান কান্ট্রিজ বাট এশিয়া ধরলাম। তো দেখো এখান থেকে কিন্তু গিয়েছে, তো এদের জায়গা স্থান মানে অবস্থান আলাদা, কিন্তু দ্রাঘিমাটা কিন্তু একই রয়েছে, সেটাই অক্ষরেখার মতোই। একই দ্রাঘিমা রেখার বিভিন্ন স্থানে জলবায়ু ব্যাপক লক্ষ্য করা যায়। একই দ্রাঘিমা রেখার বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই রকম। এখানে 6 নম্বরটা একই জিনিস, আগের মতোই। একই দ্রাঘিমা রেখার বিভিন্ন স্থানে জলবায়ু ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন দ্রাঘিমা রেখার বিভিন্ন জায়গায় জলবায়ু আলাদা হয়, কিন্তু এখানে 7 নম্বর পয়েন্টে কি বলেছে যে একই দ্রাঘিমা রেখায় বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই রকম থাকে। অক্ষাংশের ক্ষেত্রে কিন্তু তা ছিল না। অক্ষাংশের ক্ষেত্রে কি ছিল? অক্ষাংশের ক্ষেত্রে একই অক্ষাংশযুক্ত অঞ্চলগুলোর স্থানীয় সময় আলাদা হতে পারে, বাট দ্রাঘিমা ক্ষেত্রে তা নয়, সমান হয়। একই দ্রাঘিমা যুক্ত যে জায়গাগুলো আছে সেগুলোর টাইম একই থাকবে, স্থানীয় লোকাল টাইম একই থাকবে। চলো নেক্সট কি, দ্রাঘিমা রেখাগুলির ব্যবহার কি? পৃথিবীর কোন স্থান মূল মধ্য রেখার কতটা পূর্বে, কতটা মূল মধ্য রেখা, যেমন আমার অক্ষাংশের ক্ষেত্রে নিরক্ষরেখা হচ্ছে মেন বেস ধরে নিতাম, দ্রাঘিমার ক্ষেত্রে মূল মধ্য রেখা হচ্ছে আমাদের মেন বেস। তো পৃথিবীর কোন স্থান মূল মধ্য রেখার কতটা পূর্বে অথবা কতটা পশ্চিমে অবস্থিত সেই বিষয়ে দ্রাঘিমা রেখার সাহায্যে সহজেই জানা যায়।
পৃথিবীর যে কোনো স্থানের সময় দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা যেতে পারে। द्राघिमा रेखा एक्चुअली यूज करा है टाइम डिमोशनर टाइम समय निर्धारण करने के लिए हमें हमेशा द्राघिमा रेखा का जरूरत पड़ता है মানে দ্রাঘিমা রেখা ওই সময় নির্ণয় করার জন্যই আমাদের দ্রাঘিমা রেখার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এই হলো পৃথিবীর যে কোনো স্থানের সময় দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা যায়। অনেক সময় কোনো দেশ বা রাজ্যের সীমা নির্ধারণে কিন্তু দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র কয়েকটি রাজ্যের সীমা নির্দেশ করতে দ্রাঘিমা রেখার দরকার পড়েছিল। প্রধান দ্রাঘিমা রেখাগুলো প্রথমে যেটা বলছিলাম মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান, যেটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, লন্ডনের রয়্যাল অবজারভেটরি গ্রিনিচ, গ্রিনিচ আমরা এই নামটা মাথায় রাখবা সবসময়, গ্রিনিচ, লন্ডনের রয়্যাল অবজারভেটরি গ্রিনিচের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখাটিকে মূল মধ্যরেখা ধরা হয়। এই গ্রিনিচ দ্রাঘিমা রেখার নামে মানে এটি গ্রিনিচ দ্রাঘিমা রেখা নামেও পরিচিত, যার মান 0 ডিগ্রি ডিগ্রি হবে। ওকে, বর্তমানে উপগ্রহ চিত্র, জিপিএস প্রভৃতি দ্বারা সূক্ষ্ম বিশ্লেষণের পর ইন্টারন্যাশনাল টাইম ব্যুরো বা যেটাকে বলা হয় আইটিসি, সরি ইউটিসি, ইউনিভার্সাল টাইম সামথিং কিছু একটা বলে, ভুলে গেছি আমি। তো ইন্টারন্যাশনাল টাইম ব্যুরো যে সংস্থা ইউটিসি দ্বারা সময় নির্ধারণ করে, মূল মধ্যরেখাটি স্থান নির্ধারণ করে বর্তমান গ্রিনিচ দ্রাঘিমা থেকে 5.3 সেকেন্ড পূর্বে সারা পৃথিবী জুড়ে এইটি স্বীকৃত, মানে একটু আলাদা করে জিনিসটা উপস্থাপন করা হয়। কি করে? যে জিপিএস এর দ্বারা বা ইন্টারন্যাশনাল টাইম ব্যুরো দ্বারা মূল মধ্যরেখাটার স্থান নির্ধারণ করে বর্তমান যে গ্রিনিচ দ্রাঘিমা রেখা থেকে তার 5.3 সেকেন্ড পূর্বে বিষয়টা উপস্থাপন করা হয়েছে, যার ফলে সারা পৃথিবী জুড়েই এটি এখন স্বীকৃত। পরিভাষার ব্যাখ্যা, পরিবেশের ব্যাখ্যা অন্য জায়গায় রয়েছে। যাই হোক, মূল মধ্যরেখা এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। ওকে, প্রাইম মেরিডিয়ান পৃথিবীর একদম মাঝ বরাবর দিয়ে গেছে, আর ইকুয়েটরে দেখো সমান্তরাল ইয়ে। চলো নেক্সট, প্রধান দ্রাঘিমা রেখার মধ্যে আরেকটা রয়েছে 180 ডিগ্রি, ঠিক প্রাইম মেরিডিয়ানের ঠিক অপোজিটে। পৃথিবী একটা গোল, ঠিক আছে, আমি ধরো পৃথিবী একদম গোল, আমার মুখটা পৃথিবীর গোল, আমার মাঝ বরাবর গেছে হচ্ছে কি আমার মাঝ বরাবর গেছে প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি, তার ঠিক অপোজিটে, ঠিক আছে, 180 ডিগ্রি আছে। ওই 180 ডিগ্রিটাই হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা। একটা জিনিস মনে রাখবা, 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, ইস্ট ওয়েস্ট কিচ্ছু হবে না, এরপরে 1 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান, 1 2 3 করে 10 ডিগ্রি এদিকেও হবে, 10 ডিগ্রি এদিকেও হবে, করতে করতে আবার 20 ডিগ্রি এদিকে হবে, এখানে 20 ডিগ্রি হবে, হ্যাঁ, এইদিকে হলে সেটা 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, এদিকে হলে 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট। কিন্তু 0 ডিগ্রি কোনো ইস্ট ওয়েস্ট নেই, প্রথম কথা, যেরকম নিরক্ষরেখার ক্ষেত্রে হয়েছে। ইভেন দো এগুলা করতে করতে 180 দিকে পৌঁছাবে, কমপ্লিট সার্কেল, মানে 0 ডিগ্রি, তারপরে আবার এদিকে 10, এদিকে 10, 20 30, 20 20 30 30 করতে 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 একদম সার্কেল হয়ে একদম শেষে গিয়ে পৌঁছাবে। শেষে গিয়ে কি দাঁড়াবে? 179 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, 179 ডিগ্রি ইস্ট। এখন মাঝে আসবে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি না ইস্ট হয় না ওয়েস্ট হয়, ঠিক 0 ডিগ্রির মতোই, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। মূল মধ্যরেখার বিপরীতে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আরেকটি গুরুত্বপূর্ণ দ্রাঘিমা। 0 ডিগ্রি ও 180 ডিগ্রি হলো পূর্ব পশ্চিম গোলার্ধের বিভাজন রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি আন্তর্জাতিক তারিখ রেখা রূপে বিস্তৃত, ঠিক আছে, সিম্পল ইজ দ্যাট। দ্রাঘিমা রেখার ব্যবহার ও গুরুত্ব কি? দ্রাঘিমা রেখা একই থেকে জানতে পারি কোন স্থান মূল মধ্যরেখা কতটা পূর্ব পশ্চিম, এটা আমি বলেছি। মূল মধ্যরেখা ও 180 ডিগ্রি রেখার দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীকে পূর্ব পশ্চিম দুটি গোলার্ধে ভাগ করতে, পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ, যেরকম নিরক্ষরেখার ক্ষেত্রে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করতে পারতাম। দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে রাজ্যের সীমানা ঠিক করা যায়, সিম্পল ইজ দ্যাট। নেক্সট, ওই একই দ্রাঘিমা রেখার প্রধান গুরুত্ব হলো এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের সময় নির্ধারণ। যেরকম আমরা অক্ষাংশের অক্ষরেখার ক্ষেত্রে কি কোন জায়গার অবস্থান নির্ধারণ করতে পারি, সেরকমই দ্রাঘিমার ক্ষেত্রে আমরা সময়, সেই জায়গার সময় নির্ধারণ করতে পারি। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর গড় সময় মাপা হয় এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তারিখ বিভাজনকারী রেখা হিসেবে কাজ করে। এই হচ্ছে বিষয়। দ্রাঘিমাংশ তো আমরা আলোচনা করেছি, আগে দ্রাঘিমা আলোচনা করেছি।
দ্রাঘিমা নির্ণয় কয়েকটা ক্ষেত্রে করা যেতে পারে, কি কিভাবে করা যেতে পারে? প্রথমত, সময়ের পার্থক্য অনুসারে দ্রাঘিমা নির্ধারণ করা যায়। যে কোনো স্থানের সময় ও দ্রাঘিমা জানা থাকলে অপর স্থানের সময়ের পার্থক্য দিয়ে দ্রাঘিমা জানা যেতে পারে। সিম্পল ভাবে কোনো স্থানের সময় দ্রাঘিমা দেওয়া আছে, তার তাহলে অপর স্থানের সময়ের পার্থক্য দিয়ে দ্রাঘিমা আমরা জেনে নিতে পারি। এগুলোর অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস হবে। ঠিক আছে, ম্যাথ রয়েছে এগুলো, এই চ্যাপ্টার থেকে ম্যাথ গুলো আসে। গ্রিনিচের সময় অনুসারে কোন স্থানের সূর্যের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা স্থানীয় সময় এবং গ্রিনিচের ক্রোনোমিটারের নির্দেশ করা সময় পার্থক্য নির্ণয় করে দ্রাঘিমা নির্ণয় করা যায়। এই যে গ্রিনিচে এটাকে ক্রোনোমিটার রয়েছে, ঠিক আছে, কোন একটা স্থানের সূর্যের অবস্থানের সাপেক্ষে মানে সাপেক্ষে নির্ণয় করা স্থানীয় একটা সময় বের করলাম, তার সাথে গ্রিনিচের ক্রোনোমিটারের নির্দেশ করা সময়ের মধ্যে দুটো পার্থক্য করলে আমরা বুঝতে পারবো যে কতটা দুজনের মধ্যে সময়ের পার্থক্য রয়েছে, ইভেন তো আমরা সেখান থেকে অবস্থানও নির্ণয় করতে পারবো। ঠিক আছে, নেক্সট আধুনিক যন্ত্রপাতি। আধুনিক যন্ত্রপাতি তো আছে জিপিএস স্যাটেলাইটস এর মাধ্যমে। বর্তমানে সকল জাহাজই স্যাটেলাইটের সঙ্গে সংযোগকারী বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র, যেমন জিপিএস এর সাহায্যে যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্ণয় করি। রোজকার দিনের মধ্যে দৈনন্দিন কাজে আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের জিপিএস। আমাদের মোবাইলে রয়েছে গুগল ম্যাপস, সেখান থেকে আমরা ইজিলি বিষয়টা বুঝতে পারি। দ্রাঘিমা ও সময়, দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সাপেক্ষে সেই স্থান ও অন্য স্থানের স্থানীয় সময় নির্ণয় করা যায়। মধ্যাহ্ন সূর্য যখন একদম মাথার উপর দুপুরবেলা থাকে, 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় তফাৎ হচ্ছে 4 মিনিট। মাথায় রাখবা, 10 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সঙ্গে আমরা সময়টা যেটা আছে সেটা হচ্ছে 4 মিনিট হিসেবে ডিনোট করি। 10 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় তফাৎ হয় 4 মিনিট। এটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন অঙ্কগুলো, যে সকল অঙ্ক এই চ্যাপ্টারে রয়েছে সেগুলো করতে পারি। জাস্ট এই একটা হিসাব ভেবে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে পূর্ব দিকে 0 ডিগ্রিতে 4 মিনিট হারে সময় বাড়ে এবং পশ্চিমে কমে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, যার ফলে পূর্ব দিকে 10 মিনিট মানে 10 ডিগ্রিতে 4 মিনিট করে সময় কমে এবং মানে সময় বাড়ে এবং পশ্চিম দিকে সময় কমে। পূর্ব দিকে কি সময় বাড়ে 4 মিনিট করে, মানে প্রতি 10 ডিগ্রি অন্তর 4 মিনিট করে সময় বাড়ছে, আর পশ্চিম দিকে সময় কমছে, কেন কি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই জিনিসটা ভালো করে বুঝবা। এবার আসবে হচ্ছে সময়ের প্রকারভেদ, ডিফারেন্ট টাইপ অফ টাইমস। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানীয় সময় অর্থাৎ লোকাল টাইম, যেটা আমরা প্রায় আলোচনা করেছি। আকাশে সূর্যের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা সময় হলো স্থানীয়। আকাশে সূর্য রয়েছে তার অনুযায়ী টাইম যেটা আমরা ডিনোট করছি, এটা এখানে সূর্য অন্যভাবে পড়ছে, অন্য সময় পড়ছে, অন্য জায়গায় সূর্য অন্য জায়গায় পড়ছে, এজন্য লোকাল টাইমস আলাদা হয়। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে একই হতে পারে, বাট দ্রাঘিমা রেখার ক্ষেত্রে একই হচ্ছে কেন, সূর্য তো ওভাবেই একইভাবে ওই জায়গাটায় সময় পড়ছে। একটা জিনিস ভালো করে বোঝো, পৃথিবী তো দ্রাঘিমা রেখা এগুলা, এটা হচ্ছে সরি এটা হচ্ছে অক্ষরেখা ছিল, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। ভালো কথা, জাস্ট মোটামুটি একটা কাজ ধরো, সূর্য রশ্মি পড়ছে একই জায়গায়, তাই না? যদি আমি শুধু অক্ষরেখার ক্ষেত্রে বলি, সূর্য রশ্মি পড়লো, সাপোজ ধরো এই জায়গাটা সূর্য রশ্মি পড়ছে, এই জায়গাটা সূর্য রশ্মি পড়ছে, এটা উপরেও সূর্য রশ্মি পড়বে না, এদিকেও অতটা সূর্য রশ্মি পড়বে না। সেই অনুযায়ী অক্ষরেখা অনুযায়ী টাইম গুলো আমরা আলাদা দেখতে পারি। স্থানীয় সময় ওই জন্য এক হতে পারে না, এখানে সূর্য রশ্মি অন্য সময় পড়ছে, এখানে আলাদা হয়ে পড়ছে, এখানে আলাদা হয়ে পড়ছে, তাই না? কিন্তু সাপোজ ধরে নাও এখানে যদি একটা অক্ষরেখা থাকে, তো সেই সূর্য রশ্মিটা সেই অক্ষরেখার উপর সমানভাবেই পড়ছে, ওই অক্ষরেখার উপর কমপ্লিটলি পড়ছে, তো সেই জন্যই সেখানকার স্থানীয় সময়টা আমরা ডিনোট করতে পারি কিসের দ্বারা, দ্রাঘিমা রেখার দ্বারা। তাহলে আকাশে সূর্যের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করার সময় হচ্ছে স্থানীয় সময়। আবর্তনের সময় পৃথিবী প্রতিটি দ্রাঘিমা একবার সূর্যের সামনে আসে, প্রত্যেকটি দ্রাঘিমা একবার সূর্যের সামনে আসে। কোন দ্রাঘিমায় সূর্যের সর্বোচ্চ উন্নতিকোণের সময়কে দুপুরের 12টা ধরা হয় এবং ধরে নিয়ে বাকি স্থানগুলোকে মানে স্থানীয় সময় নির্ণয় করা যায়। এখানে ওই দ্রাঘিমার উপর ধরে রাখলাম। এখন পশ্চিম দিকে কি হবে, 4 মিনিট, প্রত্যেক 1 ডিগ্রিতে 4 মিনিট করে হবে স্বাভাবিকভাবেই, 4 মিনিট করে। আচ্ছা এখানে না 10 ডিগ্রি বলেছিলাম না, এটা অ্যাকচুয়ালি 1 ডিগ্রি হবে, সরি 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 সরি। পৃথিবী পৃষ্ঠে তাই ভাবি আমরা না, সময় টাইম লাইনটা একটু মানে একটু
অঙ্কটা তাই একটু গড়বড় হয়ে যাচ্ছিল। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে পূর্বতে 1 ডিগ্রি অন্তর 4 মিনিট, হ্যাঁ 1 ডিগ্রি অন্তর 4 মিনিটে সময় বাড়ছে কমছে, নাহলে তো ডিফারেন্স বোঝা যাবে না টাইমের। ঠিকই তো? তাহলে জিরোটা মানে ডিগ্রিটা 0 10 হচ্ছে, ওই জন্য একটু ভুল হয়ে গেছে, আমার মাথায় তখন পড়েনি। যাই হোক, যেটা বললাম যে দ্রাঘিমার সূর্যের সর্বোচ্চ উন্নতিকোণের সময়কে দুপুর 12টা ধরে নিয়ে বাকি সময় স্থানগুলোকে উপনিচ করা যায়। পশ্চিম দিকে কি হবে, কমিয়ে দেওয়া হবে 4 মিনিট করে, প্রত্যেক 1 ডিগ্রি অন্তর 4 মিনিট করে কমিয়ে দেওয়া হবে পশ্চিম দিকে, পূর্ব গোলার্ধে সেটা বাড়িয়ে দেওয়া হবে। সেইভাবে স্থানীয় সময় নির্ণয় করা যেতে পারে। নেক্সট কি বলা হয়েছে, স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময়। প্রমাণ সময়ের ক্ষেত্রে কি বলা যেতে পারে, যে যদি স্থানীয় সময় হিসাবে আমাদের প্রতিদিনের কাজকর্ম চালাতে হয় তাহলে কি হ্যাঁ স্বাভাবিক, স্থানীয় কাজ হিসেবে তো কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না, খুব সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। ট্রেন, বাস, প্লেন, স্কুল, অফিস কি করে চলবে সেটা তো বলা যাবে না। এই অসুবিধা দূর করার জন্যই একটা দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমাগুলির মধ্যে একটি বা কয়েকটি প্রমাণ সময় ধরে নেওয়া হয়। এখন স্বাভাবিকভাবেই একটা বিশাল আয়তনের একটা দেশ আছে, সেই দেশের এক জায়গায় অন্য টাইম, আরেক জায়গায় অন্য টাইম হলে কি চলবে? কি স্থানীয় সময় তো বিভিন্ন আলাদা আলাদা সময় পড়বে। স্বাভাবিকভাবেই মিজোরাম বা মণিপুরে যে সময় সূর্য দুপুরবেলা বা দুপুর সূর্য রশ্মি একদম তীর্যক ভাবে পড়ছে, সেটা স্বাভাবিকভাবেই তোমার রাজস্থানের ক্ষেত্রে তা এক হবে না, স্বাভাবিকভাবে একটু আলাদা হবে। তার ফলে টাইম ডিফারেন্স হয়ে যাচ্ছে, ওখানে 8টা 15 বাজে তো ওখানে 8টা 45 বাজে, এরকম টাইপের ব্যবস্থা হতে পারে, তাই না? তো এরকম ডিফারেন্সেস হতে পারে, 8টা 45 8টা 15 মধ্যে হয়, মানে আধা ঘন্টা মাঝখানে আধা ঘন্টা অনেকটাই টাইমের ডিফারেন্স, তো এটা হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা জায়গার একটা স্থানীয় স্ট্যান্ডার্ড টাইম ধরে নেওয়া হয়েছে। তাহলে অসুবিধার জন্যই একটি দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমা রেখাগুলির মধ্যে একটি বা কয়েকটি প্রমাণ ধরে তার স্থানীয় সময়কে সেই অঞ্চল বা দেশের সময় নির্ধারণ হলে তাকে প্রমাণ সময় বলা হয়। আমাদের ঘড়ি যে সময় দেয় তা হলো প্রমাণ সময়। আমাদের ঘড়ি মানে এখন যে টাইমটা আমি দেখতেছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম, এটা কোনো লোকাল টাইম নয়, স্ট্যান্ডার্ড টাইম দেখছি। ভারতে 82 ডিগ্রি 30 মিনিট, 82 মানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময় হলো সারা ভারতের সময় বা ভারতের প্রমাণ সময়। আমার ঘড়িতে যতটা টাইম বাজছে বা তোমার ঘড়িতে যে যতটা টাইম বেজেছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম হিসাবেই ধরন করা হয়েছে। কারণ কি ওই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে আমাদের ওই সময় ওই জায়গাটায় যতটা সূর্যরশ্মি পড়ছে, যেই টাইমে পড়ছে সেই টাইমটাকেই আমরা সব জায়গায় একইভাবে ধরে নিচ্ছি। সেটা মিজোরামেও একই টাইম হবে, সেটা রাজস্থানেও একই হবে, স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। এবার সবার শেষে গ্রিনিচ গড় সময়, জিএমটি। মূল মধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে। যেহেতু পৃথিবীর এখন স্ট্যান্ডার্ড টাইম, ওগুলো তো দেশের পৃথিবীর একটা স্ট্যান্ডার্ড টাইম বের করতে হবে না, যেহেতু গ্রিনিচের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমা রেখাটি মানে যে দ্রাঘিমা রেখাটির সাহায্যে এই সময় নির্ধারণ করা হয় তাকে গ্রিনিচ গড় সময় বলা হয়। মূল মধ্যরেখার স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময়। মূল মধ্যরেখা 0 ডিগ্রি, তো ওখানকার সময়টাকে আমাদের পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, যেটাকে জিএমটি বলা হয় বা গ্রিনিচ গড় সময়ও বলা হয়। যেহেতু গ্রিনিচের উপর দিয়ে গেছে, গ্রিনিচের দ্রাঘিমার উপর দিয়ে যাওয়া বিস্তৃত দ্রাঘিমা রেখাটিকেই ধরা হয়েছে, সেই জন্য সেটাকে গ্রিনিচ টাইমও বলা হয়। এবার আসা যাক আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম একটু। আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, ওই 180 ডিগ্রিটাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়। দ্রাঘিমা রেখাকে অনুসরণ মানে যা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত টানা হয়েছে। এই রেখা পৃথিবীর 12 তারিখ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ না করার কয়েকটা কারণ আছে, সব জায়গায় কিন্তু এটা আবার করে না। তুমি যদি একটু ভালো করে দেখো, আন্তর্জাতিক সোজা হওয়ার কথা তো, বাট সেটা সোজা নেই, দেখছো একটু টেরা ব্যাপার রয়েছে। টেরা ব্যাপার থাকার কারণটা কি, কেন এটাকে অনুসরণ করছে? আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করেনি, এটিকে মাঝে মাঝে একটু পূর্ব মাঝে মাঝে পশ্চিম দিকে অর্থাৎ জলভাগের উপর দিয়ে বাঁকানো হয়েছে। কেন হয়েছে? কয়েক জায়গায় রয়েছে, যেরকম উত্তরের অ্যাঙ্গেল দিকে সামান্য পশ্চিমে করা হয়েছে, সাইবেরিয়ার উত্তর পূর্ব দিকে, বেরিং প্রণালীর মধ্যে দিকে যেটা পূর্ব দিকে দেওয়া হয়েছে, অ্যালোসিয়ান দ্বীপপুঞ্জের 7 ডিগ্রি পশ্চিমে করা হয়েছে, মানে বিভিন্ন জায়গাগুলোতে করা হয়েছে। কেন করা হয়েছে? আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে এইভাবে বাঁকিয়ে দেওয়া না হলে একই মহাদেশের অন্তর্গত দেশ ও দ্বীপপুঞ্জের 2 রকম তারিখ সূচিত হতো। ঠিক আছে, মানে একই মহাদেশের অন্তর্গত বিভিন্ন দেশ অন্তর্গত একটা দেশ ও দ্বীপপুঞ্জের 2 রকম তারিখ সূচিত হতো। এর ফলে ওই অঞ্চলের মানুষের জন্য 12 তারিখ সংক্রান্ত বিভ্রান্তি দেখা দিত। এর ফলে আন্তর্জাতিক তারিখ রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করা হয়। কারণ কি ওই সাইডের যে জায়গাগুলো বিভিন্ন দ্বীপগুলো আছে, বিভিন্ন মহাদেশের অন্তর্গত বিভিন্ন দ্বীপ রয়েছে এবং দেশগুলো রয়েছে ছোট ছোট ছোট, তো সেগুলোর মধ্যে অনেক টাইম ডিফারেন্সেস হয়ে যেত। দ্যাটস ওয়াই ওটাকে কি করা হয়েছে, যে মূল মধ্যরেখা একটা
পুরোপুরি অনুসরণ করা হয়নি, সামান্য অনুসরণ করে প্রয়োজন অনুযায়ী কোথাও পূর্ব দিকে কোথাও পশ্চিম দিকে ব্যাপ্তি দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, মহাবৃত্ত কয়েকটা ছোট ছোট জিনিস বুঝে নিই। মহাবৃত্ত কি জিনিস? গোলকের পৃষ্ঠদেশে অবস্থিত অঙ্কিত বৃত্তের কেন্দ্র ও গোলকের কেন্দ্র যখন একই বিন্দুতে অবস্থান করে তখন তাকে বলা হয়, গোলকের পৃষ্ঠদেশে অঙ্কিত বৃত্তের কেন্দ্র, পৃষ্ঠদেশ মানে পৃষ্ঠের মধ্যে যতটা আঁকা হয়েছে তার, এবং যখন গোলকের কেন্দ্র যখন একই বিন্দুতে অবস্থান করে, মানে মোদ্দা কথা পৃথিবীর মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবর এখানেই হচ্ছে মহাবৃত্ত, যেটা ঘুরিয়ে বলা হয়েছে। গোলকের পৃষ্ঠদেশে অঙ্কিত বৃত্তের কেন্দ্র, পৃষ্ঠদেশে একটা বৃত্ত আঁকলাম, তার কেন্দ্র আর যখন পৃথিবী গোলকের কেন্দ্র সমান হবে, তার মানে কি হবে? গোলকের কেন্দ্র বরাবরই তো আমি তাহলে আঁকবো যদি এটাকে সমান করতে হয়, তাহলে সেটা হচ্ছে তোমার মহাবৃত্ত। এখন এটা হচ্ছে মহাবৃত্ত পৃথিবীতে একটাই রয়েছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা মহাবৃত্ত হচ্ছে বড় কোনো বৃত্ত ভূগোলকে আঁকা যায় না, নিরক্ষরেখা থেকে বড় কোনো গোল হয় না। মহাবৃত্তের কেন্দ্র ভূগোলকের কেন্দ্র এক বিন্দুতে অবস্থান করে, এটাও আমরা জানি। দুটি বিপরীতমুখী দ্রাঘিমা রেখার সম্মিলিতভাবে একটি মহাবৃত্ত গঠন করা যায়। দুটি বিপরীতমুখী দ্রাঘিমা রেখার সম্মিলিতভাবে, মানে এটা ইভেন দো একটা দ্রাঘিমা রেখার ক্ষেত্রেও করা যায়, এবং দুটো মহাবৃত্ত দুটো দ্রাঘিমা যদি জয়েন্ট করা হয় 0° এবং 180° যদি জয়েন্ট করি তাহলে একটা মহাবৃত্ত হবে, কারণ ওটার ক্ষেত্রেও আমাদের কেন্দ্র মানে বৃত্তের কেন্দ্র এবং ভূপৃষ্ঠে অঙ্কিত বৃত্তের কেন্দ্র একই হবে। ঠিক আছে, ভূপৃষ্ঠে অঙ্কিত বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই হবে ওই ওই হিসাবে। তো দুটি বিপরীতমুখী দ্রাঘিমা রেখা সম্মিলিতভাবে একই মহাবৃত্ত গঠন করে। মহাবৃত্ত পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করে। যখন নিরক্ষরেখা কি? নিরক্ষরেখা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে ভাগ করে দেওয়া যায়, এবং 0° অ্যাকচুয়ালি 0° আর 180° যদি ম্যাচ করে দিই তাহলে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধে ভাগ করা যেতে পারে। বাট অ্যাকচুয়ালি মহাবৃত্ত যেটা হয় সেটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, ওই 0° আর 180° হয় না, এটা দুটো আলাদা দ্রাঘিমা রেখা, দুটো অর্ধবৃত্তাকার জয়েন্ট করে যদি বৃত্তটা বানাই তাহলে সেটা তোমাকে দুইটা গোলার্ধে ভাগ করতে পারে। বাট আসল একদম পারফেক্ট ভাবে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা যায়, কারণ নিরক্ষরেখাই পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার তলই পৃথিবীর কেন্দ্রের তলের সঙ্গে সমানভাবে বর্তমানে, এবং নিরক্ষরেখা থেকে বড় কোনো বৃত্ত অঙ্কন করা সম্ভব নয় পৃথিবীতে। প্রতিবাদ স্থান, কোন একটা স্থানে বিপরীত স্থানই হচ্ছে প্রতিবাদ স্থান। ভূগোলকে ভূগোলকের যে কোনো বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্র ভেদ করে ভূগোলকের বিপরীত দিকের যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবাদ স্থান বলে। জিনিসটা খুবই সহজ, এইভাবে উপস্থাপন করা হয়। এখানে একটা জায়গা আছে, এর ঠিক অপোজিট, যেটা কেন্দ্রকে ভেদ করে যাবে, সেটাই হচ্ছে আমাদের প্রতিবাদ স্থান। যে কোনো একটা জায়গা ধরে নাও, এখানে একটা জায়গা ধরে নাও, এখান থেকে যে কেন্দ্রকে ভেদ করে যে জায়গাটাকে শেষ মাসে থামবে সেই জায়গাটা হচ্ছে এর প্রতিবাদ স্থান। যে কোনো জায়গা, এখানেও যদি ধরি এখানে ভেদ করে যদি এখানে আসে তাহলে সেটা এখানকার প্রতিবাদ স্থান, মানে ঠিক অপোজিট পৃথিবী পৃষ্ঠে একটা স্থানের ঠিক অপোজিট পৃথিবী পৃষ্ঠে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তার প্রতিবাদ স্থান। আবারও বলি, ভূগোলকের কোনো বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস, কল্পনা করা ব্যাস পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে ভূগোলকের বিপরীত দিকের যে বিন্দু দিকে স্পর্শ করবে সেই প্রথম বিন্দু মানে সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবাদ স্থান বলবে। এটা হচ্ছে এর প্রতিবাদ স্থান। ঠিক আছে, এখানে যদি দেখো এটা হচ্ছে এর প্রতিবাদ স্থান। ঠিক আছে, সিম্পল স্থান। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময় পার্থক্য 12 ঘন্টা হবে, স্বাভাবিকভাবে একদম অপোজিটে। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে 180°। এটাও অফকোর্স একদম 180°, তো পুরোপুরি আধা সমান, পুরোপুরি অর্ধ, একদম আধ বরাবর পার্থক্য রয়েছে, তো 180° হবে। অক্ষাংশের মান একই হলেও কোন স্থানের প্রতিবাদ স্থান তার বিপরীত গোলার্ধে অবস্থিত করবে। অক্ষাংশের মান এক হতে পারে বাট বিপরীত গোলার্ধে হবে, সিম্পল এজ দ্যাট। এই হচ্ছে আমাদের মূল বিষয়। প্রতিবাদ স্থানের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখে নিই কি আছে। প্রতিবাদ স্থান হলো ভূপৃষ্ঠে কোনো স্থানের ঠিক বিপরীতে অবস্থিত একটি স্থান। প্রতিবাদ স্থানের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে, অক্ষাংশ প্রকার কোনো স্থান তার প্রতিবাদ স্থানের অক্ষাংশের মান পরিবর্তন হয় না, তবে গোলার্ধের পরিবর্তন হতে পারে। যেটা বলছি, গোলার্ধের পরিবর্তন হতে পারে কিন্তু অক্ষাংশের পরিবর্তন না হবে না। দ্রাঘিমাগত দিক থেকে কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের পার্থক্য হবে 180°। বললাম পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থান করবে, এটাও বলেছি। কোন স্থান নিরক্ষরেখায় অবস্থিত হলে তার প্রতিবাদ স্থানও নিরক্ষরেখায় অবস্থিত হবে। নিরক্ষরেখায় একদম মাঝ বরাবর, তো তার একদম প্রতিবাদ স্থানের মধ্যে নিরক্ষরেখাতেই হবে স্বাভাবিকভাবেই। এবং 180° দ্রাঘিমার কোন স্থানের প্রতিবাদ স্থান 180° দ্রাঘিমার কোন স্থানের প্রতিবাদ স্থান 0° হবে। 180 ঠিক অপোজিটে কি আছে? 0° রয়েছে, অবস্থিত হবে। এই দুই ক্ষেত্রে যথাক্রমে অক্ষাংশ দ্রাঘিমার পরিবর্তন হবে না, শুধু এই দুই ক্ষেত্রে, এটা এক্সেপশনাল, এটা ইম্পর্টেন্ট।
তো এই ছিল আমাদের মূল ক্লাস আজকে। আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো আমি উপস্থাপন করতে পেরেছি। কোনো আশা করি ডাউটস তোমাদের নেই। তাও যদি কোনো ডাউটস থাকে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম মানে আমাকে কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে ভালো করে বিষয়গুলো যদি কোনো জায়গায় আটকে যায় যে স্যার এই জায়গাটা কি বিষয়, এই জায়গাটা কি হচ্ছে বা এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, দেন কমেন্ট সেকশনে জানাও। আমি অবশ্যই নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে বা তোমাদের কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেবো যে কি আসলে সমস্যাটা হচ্ছে। এবং আবারও বিষয়গুলোকে ভালো করে পড়ো, একবার বই ভালো করে ঘাঁটবে। সবার আগে ভূগোলের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলি যে বই, টেক্সট বইটা ভালো করে পড়বে। একবার তুমি টেক্সট বই পড়লে, টেক্সট বই পড়ার পর যখন এই ক্লাসটা দেখবে, স্বাভাবিকভাবেই তোমার সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যার কোনো জায়গা থাকবে না। তো চলো আজকের জন্য এতটুকুই। আবারও দেখা হবে নতুন সেশনে, ততদিনের জন্য ভালো করে পড়াশোনা করো এবং টাটা বাই বাই, ডু স্টাডি।